এখন যে ঘটনাটি বলবো এই ঘটনাটি একটু ভিন্ন রকম। বাংলাদেশ ভারত সীমান্ত এবং ভারতের কয়েকটি জায়গায় এই ঘটনাটি ঘটেছে। আর ঘটনাটি ঘটেছে এই মাশফিক ভাইয়ের গ্রামেরই 7 জন মানুষের সাথে। তারা সবাই ওনার পরিচিত। ঘটনাটি 2004 সালে ঘটেছে। ওনাদের গ্রামের 7 জন লোক সিদ্ধান্ত নিয়েছে তারা ভারত হয়ে পাকিস্তানে যাবেন, কারণ ওনাদের গ্রামের এক বড় ভাই 30 বছর যাবৎ পাকিস্তানের লাহোরে থাকেন, সেখানে খুব ভালো কাজ করেন, ব্যবসা বাণিজ্য আছে। তো গ্রামে থেকে খুব বেশি কাজে সুবিধা করতে পারছিল না, এই কারণে কোনোভাবে তার সাথে যোগাযোগ হয়েছে এবং তিনি আশ্বস্ত করেছেন যে লাহোরে গেলে তিনি ভালো কাজের ব্যবস্থা করে দেবেন। মূলত এই কারণেই তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় ওই 7 জন। এদের মধ্যে জলিল, রহিম, মাসুম এই 3 জনের বয়স তখন 25 থেকে 28 এর মধ্যে আর কি। বাকি 3 জন কালাম, মফিজ এবং আব্দুল কাদেরের বয়স 22 থেকে 25। এদের মধ্যে সবার ছোট যিনি, তার নাম হচ্ছে রাসেল, তার বয়স 20 বছর। তারা এই 7 জন মিলে খুব গোপনে সিদ্ধান্ত নেয় তারা ভারত হয়ে পাকিস্তানে যাবে। ওখানে গিয়ে তারা এলাকার ওই ভাইয়ের কাছে চাকরি করবে। তাদের কিন্তু কোনো পাসপোর্ট নাই, ভিসাও নাই। তাই তারা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং ওই পালিয়েই আর কি তারা পাকিস্তানে প্রবেশ করবে। এরা সবাই ছিল খুবই দরিদ্র ঘরের সন্তান। মূলত অভাবের তাড়নায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন তারা। তাদের ভিতর 3 জন বিবাহিত, বাকি 4 জন অবিবাহিত। তো বাড়িতে তাদের পরিবারের কাছে বললে তারা যেতে দেবে না, তাই তারা সিদ্ধান্ত নেয় খুব গোপনে যে তারা চলে যাবে। তারা ঢাকা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হবে। পাকিস্তান যেতে পথে যে খরচ আছে তাই তারা সাধ্যমতো যে যেটা পারে সেভাবে জোগাড় করে। এভাবে 2004 সালের কোনো একদিন সকালে তারা 7 জন রওনা হয় পাকিস্তানের উদ্দেশ্যে। তারা ভোরে রওনা হয়ে দুপুরে চুয়াডাঙ্গা পৌঁছায়। ওখানে তাদের একজন পরিচিত ছিল আগে থেকেই আর কি, তো তারা যোগাযোগ করেছে তার সাথে। দালালের মাধ্যমে তাদের ভারতে প্রবেশ করতে হবে। দুপুরে চুয়াডাঙ্গা নেমে তারা তাদের পরিচিত লোকের সাথে দেখা করে। তো দালালের সাথে দেখা হতে হতে বিকাল তখন 5টা বাজবে আর কি। তো দেখা হয়, ও দালাল তাদের সবকিছু বুঝিয়ে দেয় যে কিভাবে কি করতে হবে। তখন তারা রওনা হয় সীমান্ত এলাকার উদ্দেশ্যে। মুজিবনগরের আশেপাশের কোনো একটা জায়গায় তারা অবস্থান নেয়। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে, চারদিকে অন্ধকার। তাদের যাত্রা হলো রাতের বেলা। রাতেই তারা ভারতে প্রবেশ করবে। সীমান্ত এলাকায় বিশাল এলাকা জুড়ে ফসলের জমি, কোনো ঘর বাড়ি নাই, অনেক জায়গায় একদম বিরান পড়ে আছে। ওই ফসলের জমির ভেতর দিয়ে তাদের যেতে হবে। তারা এক জায়গায় বসে সবাই প্রস্তুতি নেয়। তখন সীমান্তে এত কড়াকড়ি ছিল না। গভীর রাতে তারা হাঁটা শুরু করবে। তো দালালের সাথে দেখা হয়। দালালের সাথে তারা এক জায়গায় বসে প্ল্যান প্রোগ্রাম করছে কি করা যায় এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেয়। এখন যেমন সীমান্তে কাঁটাতারের বেড়া, তখন কিন্তু সীমান্তে এত কড়াকড়ি ছিল না, এত কাঁটাতারের বেড়া ছিল না, বিভিন্ন জায়গায় ফাঁকা ছিল। গভীর রাতে তারা হাঁটা ধরবে। দালাল তাদের সাথে এপাশ থেকে হাঁটা শুরু করবে, একটা জায়গায় এসে আর এক দালালের কাছে দিয়ে যাবে। এরকমই পরিকল্পনা আর কি। তো রাত গভীর হয়, তারা হাঁটা শুরু করে। একটা বাগানের মধ্য দিয়ে তারা হাঁটছে। হঠাৎ তারা খেয়াল করে যে চারদিকে বাতাস বইছে, মনে হচ্ছে ঝড় হবে, অথচ আকাশে চাঁদ দেখা যাচ্ছে। এইরকম ঝড়ো বাতাস কেন হচ্ছে তারা কিছুই বুঝতে পারে না। দালাল ওদেরকে বলে যে ও কিছু না, আপনারা হাঁটেন, যাই হোক না কেন পেছন দিকে তাকানোর দরকার নেই। তো এভাবে হাঁটতে হাঁটতে তারা কিছু তাল গাছের নিচে গিয়ে পৌঁছায়। হঠাৎ তারা দেখে একটা তাল গাছ একবার মাটিতে শুয়ে পড়ছে আর একবার দাঁড়িয়ে যাচ্ছে। এটা দেখে তারা একজন আরেকজনের দিকে তাকায় এবং ভয় পায়। ভয় পাওয়াটাই স্বাভাবিক। তখন দালাল আবার তাদেরকে বলে, এই দ্রুত হাঁটেন, দ্রুত হাঁটেন। এরপর কিছু দূর গিয়ে ছোট্ট একটা খালের মতো পায় তারা। ওখানে হাঁটু পানি হবে, তো ওটা পার হতে হবে।
তারা যখন খালের কাছে পৌঁছায় তখন দেখে সাদা পাঞ্জাবি পরে একটা লোক দাঁড়িয়ে আছেন। লোকটা তাদের বলে, বাবারা ওইদিকে যেও না, যে উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আসছো সেটা তো সফল হবে না, তোমরা তাই বাড়িতে ফেরত যাও, সামনে কিন্তু তোমাদের ভয়ানক বিপদ হবে। এটা শুনে দালাল বলে, আরে বাপু কে হে আপনি, অযথা আমাদের কাজে বাগড়া দিচ্ছেন কেন, যান তো যান, আপনি আপনার পথ দেখেন। এই কথা বলে দালাল তাদেরকে, মানে ওই মুরব্বীকে। তো এটাও বলে যে ওদেরটা ওরা বুঝছে, আপনি আপনারটা বোঝেন, ওদের ভালো মন্দ দেখার দায়িত্ব কি আপনাকে দেওয়া হয়েছে নাকি। এইভাবে ওই মুরব্বীর সাথে আসলে খারাপ ব্যবহার করেন। লোকটি মন খারাপ করেন এবং হাঁটতে হাঁটতে দূরে কোথায় গিয়ে যেন মিলিয়ে গেলেন। ওরা এই বিষয়টা আসলে খুব একটা অস্বাভাবিকভাবে দেখেনি, ওই মুরব্বীর বিষয়টা। কিন্তু আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, ওই মুরব্বী কোত্থেকে আসলো এটা কিন্তু তাদের মাথায় ওই সময় ক্যাচ করে নাই। ওরা খালের ভিতর দিয়ে হাঁটা শুরু করে। খাল পার হয়ে যখন উপরে উঠবে তখন চাঁদের আলোয় খেয়াল করে দূরে শাড়ি পরে কেউ দাঁড়িয়ে আছে। এটা দেখে তারা ওই শাড়ি পরা ওই অবয়বটির কাছে যায় এবং গিয়ে বলে, আপনি কে, কোথায় যাবেন? কিন্তু ওই শাড়ি পরা মেয়েটা কোনো কথা বলে না। দালাল কিছুটা বুঝতে পেরেছে হয়তোবা যে কোনো একটা অস্বাভাবিক কিছু হচ্ছে, কিন্তু সে এই বিষয়টা বুঝতে দিচ্ছে না। কারণ হলো এই 7 জনকে পার করে দিতে পারলে তো তার বেশ মোটা অঙ্কের একটা টাকা পাবে সে। তো এখন টাকার লোভে কিন্তু কোনো সমস্যার কোনো একটা আঁচ তাদেরকে বুঝতে দিচ্ছে না। তো দালাল আবার ওই সময় ওই মহিলাকে বলে, আপনি কোথায় যাবেন? তখন ওই মেয়েটা হাত দিয়ে ইশারা করে দেখায় যে তারা যেদিকে যাচ্ছে সেও সেদিকে যাবে। তখন দালাল বলে, আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সাথে চলেন। এদিকে তারা হাঁটা শুরু করে, পেছনে ওই শাড়ি পরা অবয়বটি। হঠাৎ পেছন থেকেই করুণ সুরে শেয়াল এবং কুকুরের ডাক ভেসে আসে। দালাল তখন তাদেরকে বলে, আপনারা কেউ পেছন দিকে তাকাবেন না, সোজা হাঁটা শুরু করেন। এভাবে হাঁটতে হাঁটতে অল্প কিছু দূর যাওয়ার পর এই 7 জনের মধ্যে একজন পেছন দিকে তাকায়, দেখে শাড়ি পরা মেয়েটা নাই। তখন বলে, আরে এই মহিলাটা কই গেল? তখন সবাই পেছনে তাকায় যে আসলেই মেয়েটা নেই। তাদের ভিতর ভয় ভীতি আরো বেশি কাজ করতে লাগলো। তারপরও তারা হাঁটছে। এভাবে অনেকক্ষণ হাঁটার পর মুর্শিদাবাদ জেলার কোনো একটা অংশে তারা পৌঁছায় এবং ভোরের দিকে তারা ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে। তখনকার সময় তো সীমান্তে এতটা যে কড়াকড়ি এখন আমরা যেভাবে দেখি এতটা কিন্তু ছিল না। তো আগের দালাল ভারতের দালালের কাছে দিয়ে সে তো চলে গেছে, তারা এখন ভারতের দালালের সাথে হাঁটতে থাকে। তখন ওই দালাল বলে যে, আপনারা যেদিক দিয়ে আসছেন ওদিক তো আসলে জায়গা বেশি ভালো না, ভয়টাই পাইছেন নাকি? তখন কেউ কেউ বলে, হ্যাঁ এরকম অস্বাভাবিক কিছু হয়েছে। তখন বলে, আরে ও কিছু না, ওই রাতের বেলা হাঁটতে হাঁটতে আমরাও এইগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, আর আপনারা তো নতুন আসছেন, এরকম বিরান জায়গা টুকটাক ভয়ের বিষয় তো থাকতেই পারে। তো তারাও 7 জন এই বিষয়গুলোকে ছোটখাটো একটা প্যারানরমাল এক্সপিরিয়েন্স হিসাবেই দেখে, কিন্তু এটা নিয়ে আসলে তাদের মধ্যে তেমন কোনো ভয় কাজ করে না। এখন ওই দালালের সাথে তারা হাঁটতে থাকে। সকাল হয়ে গেছে, তখন ওই দালাল তাদের কলকাতার গাড়িতে তুলে দেয়। ওখান থেকে ট্রেনে কিভাবে দিল্লি যেতে হবে সেটা বুঝিয়ে দেন, কারণ তাদের টার্গেট কলকাতা থেকে দিল্লি হয়ে পাঞ্জাব হয়ে পাকিস্তানে ঢুকবে। তারা কলকাতা গিয়ে হাওড়া থেকে ট্রেনের টিকিট কেটে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়। ট্রেন চলছে, মাঝে মাঝে চারদিকে পাহাড়, নদী, বিশাল বিশাল গাছ, এসব দেখতে দেখতে তারা যাচ্ছে। হঠাৎ গভীর রাত্রে তারা ট্রেনের জানালা দিয়ে দেখে বাইরে কুকুর দৌড়াচ্ছে। ট্রেনের গতিও যেমন, কুকুরের দৌড়ের গতিও তেমন। ইন্ডিয়ার যে ট্রেনগুলো এগুলো কিন্তু অনেক গতিতে চলে, সেখানে কোনো কুকুর, বিড়াল, কোনো চিতাবাঘের মতো প্রাণীও দৌড়ে আসলে ট্রেনের সাথে মানে কুল পাবে না। কিন্তু ট্রেনের গতির সাথে তাল মিলিয়ে কুকুর দৌড়াচ্ছে, এটা খুবই অদ্ভুত ব্যাপার। এত জোরে কুকুর দৌড়াতে পারে। তো প্রথম যে আপনি এটা দেখেছেন, তিনি আবার অন্য 7 জনকে ডাকেন। রাতের বেলা কেউ কারো কারো ঝিমুনি আসছিল, কেউ কেউ ঘুমাচ্ছিল।
ওই 7 জনকে ডেকে ধরে 7 জনই এটা দেখে। কিছু সময় তাকিয়ে থাকার পরে দেখে কুকুরটা হঠাৎ করে ঘোড়া হয়ে গেছে। এখন ওই কুকুরটা ঘোড়া হয়ে দৌড়াচ্ছে। তারা এটা দেখে ভয় পেয়ে যায়। তখন তারা আশেপাশে খেয়াল করে যে ট্রেনের বাকি যাত্রীরা কিন্তু বাইরে কেউ তাকাচ্ছে না। রাত হয়ে গেছিল, সবাই ঘুমাচ্ছে, বাইরে তাকানোর প্রয়োজনও নাই। মনে হচ্ছে যে এই দৃশ্য শুধু ওই 7 জনই দেখছে, আর কেউ এটা দেখছে না। এর কিছু সময় পর তারা দিল্লিতে চলে আসে। মানে সারা রাত তো ট্রেন জার্নি করেছে। তো ওই রাতের বেলায় তারা যখন মানে ভোরের দিকে আর কি, তারা যখন দিল্লিতে চলে আসছে, তখন দিল্লি পুলিশের হাতে তারা ধরা পড়ে। তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তারা পাসপোর্ট ভিসা কিছুই দেখাতে পারেনি। তখন তাদের 7 জনকে 15 দিনের জেল দেয়া হয়। এই জেলে এক রাত্রে তারা ঘুমিয়ে আছে। হঠাৎ করে একজনের পায়ে পানির ফোঁটা পড়ে। তিনি হচ্ছেন জলিল। তো জলিলের ঘুম ভেঙে যায়। সে অন্ধকারে বা আবছা আলোতে দেখে বিশাল এক মাথাবিহীন অবয়ব তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে ভীষণ ভয় পায়, কিন্তু সে নড়াচড়া করতে পারছে না, কাউকে ডাকতে পারছে না। হঠাৎ পাশের একজন ঘুম থেকে উঠে যায় এবং তখন সেই অবয়বটিও হাওয়ায় মিলিয়ে যায়। তখনও কিন্তু জলিল নড়াচড়া করতে পারছিল, মানে ওই যখন ওই অবয়বটি চলে যায় তখন সে নড়াচড়া করতে পারছিল, কিন্তু আগে কিন্তু নড়াচড়া করতে পারছিলেন না তিনি। সে তখন আর কি এই বিষয়টা আর কাউকে বলে না, ঘুমিয়ে যায়। এইভাবে 15 দিন জেল খাটার পর পুলিশ তাদের একটা সিস্টেম করে ট্রেনে করে কলকাতা পাঠিয়ে দেয় বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য। আর এম্বাসির সাথে তারা ওইভাবে যোগাযোগ করেনি, বা ওই সময় কি হয়েছিল এটা তো ওইভাবে বলাটাও মুশকিল, কারণ তারা তো ওই রকমের কোনো অপরাধী ছিল না, খুব নেহায়েত খেটে খাওয়া দরিদ্র মানুষ। এই জন্য পুলিশ বিষয়টা আসলে ওইভাবে দেখেনি। তারা যেন চলে যেতে পারে তাদেরকে খুব শাসিয়ে দেওয়া হয়, যেন তাদেরকে আর কোথাও যেন দেখা না যায়। তারাও প্রতিশ্রুতি দেয় যে তারা চলে যাবে। তো ওই যখন কলকাতায় পাঠিয়ে দেয় পুলিশরা বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য, তাদের কাছে টাকা পয়সা যা ছিল তা প্রায় শেষের পথে। আবার বাংলাদেশি টাকা রুপিতে কনভার্ট করে আরো কমে গেছে। সব মিলায় তাদের কাছে অল্প কিছু টাকা আছে। তো তারা কলকাতায় এসে পৌঁছায়। সেখান থেকে তারা মুর্শিদাবাদের সেই সীমান্ত এলাকায় আসে, কিন্তু তারা সীমান্ত পার করার কোনো দালাল পাচ্ছিল না। কারণ সীমান্ত পার হতে গেলে দালালের মাধ্যম ছাড়া যদি কেউ পার হতে যায় তাহলে কিন্তু বিএসএফ এর হাতে ধরা পড়তে পারে, আর তখন হবে আরো ঝামেলা। তো বিএসএফ এর কাছে তো পুলিশ এসে বুঝিয়ে দিয়ে যায় নাই। এখন এই জন্য দালালের মাধ্যম ছাড়া পার হওয়াটা বেশ টাফ একটা ব্যাপার ছিল। আর ওরা তো ওখানকার রাস্তাঘাট তেমন কিছু চেনেই না, ভিন্ন দেশ। তখন তাদের পরিচিত হয় এক বেদে সম্প্রদায়ের লোকের সাথে। তাকে সব খুলে বলে যে আমাদের এই সমস্যা, টাকা পয়সা নাই, আমাদের তো যেতে হবে, 15 দিন জেল খাটছি। তখন ওই লোকটার মনে একটু দয়ার উদ্রেক হয়। তখন বলে যে চলো আমাদের সর্দারের কাছে চলো, দেখি সে কিছু করতে পারে কিনা। কারণ সর্দারের আশেপাশে অনেক লোকের সাথে তার পরিচয় আছে। তখন তারা সেই 7 জন সেই বেদে সম্প্রদায়ের সর্দারের কাছে যান। এই বেদে সম্প্রদায়ের লোকেরা তারা কিন্তু আসলে ওই সাপের ব্যাপারগুলো আসলে ওইভাবে তারা করে না। তারা মূলত শূকর পালন করে। তো ওখানে গিয়ে বুঝতে পারে এরা মূলত শূকর পালন করে, এইভাবেই তারা চলে। তো তারা বেদে সম্প্রদায়ের সর্দারকে সব বললে সে বলে যে তোমরা আমাদের কাছে থাকো যতদিন তোমাদের যাওয়ার একটা ব্যবস্থা না করতে পারি, কোনো সমস্যা নাই। তো বেদে সম্প্রদায়ের এই সর্দারের আতিথেয়তা এবং তার আচরণে মুগ্ধ হয় তারা, এবং সেই 7 জনের ধরে যেন প্রাণ ফেরত আসে। কারণ কি করবে, কোথায় যাবে, কি খাবে বুঝতে পারছিল না তারা। তারা ওখানে থাকা শুরু করে। এদিকে সর্দারের যে বড় ছেলে, সেই বড় ছেলের ছোট মেয়েটা, এই ছোট মেয়েটা যখন রাসেলকে দেখেছে, ওদের মধ্যে সবচেয়ে বয়স কম যারা আর কি, তখন রাসেলকে তার ভালো লাগে। এখন ওরা ছিল হিন্দু সম্প্রদায়ের, রাসেল তো মুসলিম। এখন রাসেলেরও মেয়েটাকে ভালো লাগে। মেয়েটা রাসেলকে খাবার এনে দেয়, পানি দেয়, এভাবে তাদের কথাবার্তা চলতে থাকে। 2-3 দিনে তাদের মধ্যে ভাব জমে যায়। এর কয়েকদিন পর মেয়েটা রাসেলকে বলে যে তুমি আমাকে বিয়ে করো আর আমাদের কাছে থেকে যাও। রাসেল
না করতে পারছিল না, কারণ সেও মেয়েটাকে পছন্দ করে ফেলে, সেও বিয়ে করে এখানে থেকে যেতে চায়। বিষয়টা আবার জলিল, মুফিজ এবং আব্দুল কাদেরের কানে যায়। তারা রাসেলকে বুঝায় এবং একটা পর্যায়ে রাসূল বোঝে বিষয়টা। একে তো ভিন্ন ধর্মের, তারপর তাদের সম্প্রদায়, বেদের সম্প্রদায়, এইখানে থাকলে সে তো আর কখনো ফেরত যেতে পারবে না। এরকম কথিত আছে যে বেদের সম্প্রদায়ের কাউকে বিয়ে করলে ওরা এমন একটা কাজ করে রাখে যে ওরা আর নিজের পরিবারের কাছে ফেরত যায় না। এটা কিন্তু সত্য কথা, প্রিয় লিসেনার্স, এটা অনেকেই জানে। আমি একবার প্রথম আলোতে এই রিলেটেড একটা রিপোর্টও করেছিলাম। বেদের সম্প্রদায়ের কোন মেয়েকে বিয়ে করে এক লোক বহুদিন ধরে নিজের পরিবার পরিজন ছেড়ে তাদের সাথেই আছে। তো যাই হোক, এই বিষয়গুলো মূলত রাসেলকে বোঝানো হয় যে তুমি তো যেতে পারবা না। তো রাসেল বোঝে। তো এদের মধ্যে যারা একটু মানে এই 7 জনের মধ্যে একটু ভার বুদ্ধি সম্পন্ন, তারা বলে যে এখানে থাকলে তো রাসেল একটা বিপদে পড়ে যেতে পারে, তো এইভাবে আর থাকা যাবে না, আগামীকাল সকালেই সর্দারকে বিষয়টা আমরা বলি এইভাবে যে আর কতদিন থাকবো, তাড়াতাড়ি আমাদের একটু ব্যবস্থা করেন, আপনাদেরও কষ্ট হচ্ছে। তো সত্যি পরদিন সকালবেলা ওই 7 জনই সর্দারের কাছে যায়, বলে যে আমাদের একটু তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা করেন, এভাবে আর কতদিন আপনাদের ঘাড়ে বোঝা হয়ে থাকবো। তখন সর্দার বলে আমি একজনকে পেয়েছি, কিন্তু সে আগামীকাল আসবে, সুতরাং তোমরা আজকে থাকো, লোকটা আগামীকাল আসুক, তারপর কথাবার্তা বলি। এদিকে তারা চলে যাবে। সর্দারের বড় ছেলের মেয়েটি এটা শুনে খুব কষ্ট পায়। তো সে তার বাবার কাছে গিয়ে বলে যে সে গলায় দড়ি দেবে যদি রাসেলকে সে না পায়। এখন তার বাবা তাকে আটকায় এবং পরে জানতে চায় আসলে কি হয়েছে, সে রাসেলের সাথে তার সম্পর্কের কথা বলে। এখন এই সর্দার এবং তার মা ও তার ইয়েকে বুঝায় আর কি, তার নাতনিকে বুঝায় যে আসলে এটা তো হয় না। কিন্তু সেই মেয়ে তো নাছর বান্ধা, সে কিছুতেই তো রাজি না। প্রথমে ওই মেয়েটা নিজের মা বাবাকে বলেছে, এখন তার নানা হচ্ছে সর্দার। মা বাবা যখন দেখলো যে মেয়ের মা বাবা দেখলো যে তাদের মেয়ে কিছুই শুনতেছে না, তখন তার মা বাবা মানে তার নানার কাছে বলে যে তোমার নাতনির তো এই অবস্থা। এখন সর্দার তার নাতনিকে বুঝায়, এখন কিছুতেই কিছু হয় না, রাজি হয় না। ওই মেয়েটা বলে যে আমি রাসেলকে বিয়ে করবই। এখন সর্দার বলে আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়, তুই যা চাস তাই হবে। তখন তার নাতনি শান্ত হয়। এখন পরদিন সকাল থেকে রাসেলের আচরণে অদ্ভুত পরিবর্তন। সে আর বাড়িতে যাবে না, ওই মেয়েকে বিয়ে করে এখানেই থেকে যাবে, কোনো কিছুতেই তাকে ওইখান থেকে নিয়ে আসা যাবে না। এখন বাকি 6 জন পড়লো তো মহা সমস্যায়। রাসেলকে রেখে তারা কিভাবে যাবে, এলাকায় গেলে কি জবাব দেবে, রাসেলের মা বাবার কাছে কি জবাব দেবে। ওই দিন রাত্রে ঘটে আর এক ঘটনা। শুকরের যে পালগুলো রয়েছে, রাত্রে তো যেখানে ঘুমায়, গভীর রাতে রাসেল একা সেখানে চলে গিয়েছে এবং শুকরগুলোর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। এদের মধ্যে যে আব্দুল কাদের যিনি আছেন, তিনি উঠে যখন ওয়াশরুমে যাবেন, রাতের বেলা তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে, ওয়াশরুমে যাবেন, তখন দেখেন যে রাসেল নাই পাশে। পরে সবাইকে ডেকে তোলে, রাসেল কুই। তখন ওই 6 জনই বাইরে আসে, রাসেলকে খুঁজতে থাকে। অল্প সময়ের মধ্যেই পেয়ে যায়, গিয়ে দেখে যে রাসেল শুকরের পালের কাছে দাঁড়িয়ে আছে এবং এক দৃষ্টিতে শুকরগুলোর দিকে তাকিয়ে আছে। তখন ওই জলিল যিনি রাসেলের কাঁধে হাত দেয়, তখন রাসেল হুঁশ ফেরত আসে। রাসেল বলে আচ্ছা আমি এখানে কিভাবে আসলাম। এদিকে ওই 6 জন কি করে, রাসেলকে আবার ঘরে নিয়ে যায়, বলে তুই ঘুমা। পরদিন সকালে সর্দারের কাছে গিয়ে এই 6 জন অনেক কান্নাকাটি করে এবং বুঝায় যে আমাদেরকে যেতে দেন, আসলে রাসেল ছোট মানুষ, ও বোঝে না, অনেক কিছুর পরিণতি তো বুঝতে পারে না, আপনি তো মুরব্বী মানুষ, আপনি তো জানেন, বোঝেন, তো আমাদেরকে যেতে দেন। তো এদের কান্নাকাটিতে সর্দারের মনটা নরম হয়। সর্দার চিন্তা করে আসলেই তো তাই, আমার নাতনির একটা আবদার পূরণ করার জন্য ভিন্ন ধর্মের একটা লোক এভাবে আটকায় রাখবো, এটা তো ঠিক না।
তখন সর্দারের মনটা যখন মানে গলে গেছে, তখন মোটামুটি তিনি বলেন, তাদেরকে আশ্বস্ত করেন যে ঠিক আছে, ওই দালাল আসবে আজকে বিকালেই, কিভাবে তোমাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করা যায় আমি দেখছি। এইটা যখন ওই মেয়ে শোনে, মেয়েটা বলে যে আমার নানা আমাকে বললো, এখন আবার তাদেরকে ফেরত পাঠাই দিচ্ছে, বিশেষ করে রাসেলকেও। রাগে সে মানে একটা ধারালো একটা ছুরি দিয়ে তার হাত পা শরীর বিভিন্ন জায়গায় কেটে ফেলে, রক্তারক্তি অবস্থা। তখন সর্দার সহ তার মা বাবা তাকে বুঝায়। সর্দার বলে যে রাসেল চলে যাক। এখন মেয়ে কিছুতেই রাজি না। শেষ পর্যন্ত আবার সর্দার তার মত চেঞ্জ করে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু বলেছি, কথা দিয়েছি যে ও চলে যাবে, রাসেল চলে যাক, কিন্তু ওকে আসতেই হবে, আজ হোক কাল হোক, তুই কান্নাকাটি করিস না। এখন এই ধরনের আশ্বস্ত যখন তাকে করা হয়, তখন মেয়েটা ঠান্ডা হয়। এখন যেটা হয় সেটা হলো, ওই রাসেল যখন ওই মেয়েটার কাছে বিদায় নিতে যায়, তখন মেয়েটা রাসেলকে বলে তুমি তো চলে যাচ্ছ, তোমার স্মৃতি হিসাবে আমাকে একটা জিনিস দিয়ে যাও। রাসেল বলে যে কি দিব, আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো কিছুই নেই, তোমার এক ফোঁটা রক্ত আমাকে দিয়ে যাও। রাসেল না বুঝে আবেগের বশে এই কাজটি করে ফেলে, এক ফোঁটা রক্ত মেয়েটাকে দিয়ে আসে। আর এটাই ছিল রাসেলের সবচাইতে বড় এবং মারাত্মক একটা ভুল। মূলত সর্দারি তার নাতনিকে বলেছিল যে রাসেলের কাছ থেকে স্বেচ্ছায় এই জিনিসটা নিতে হবে, তুই স্বেচ্ছায় এক ফোঁটা রক্ত রেখে দিবি। এটাই ওই মেয়েটা করেছিল এবং রাসেলও দিয়ে দিয়েছিল। স্বাভাবিকভাবেই তারা ওই দিন রাত্রে সীমান্ত দিয়ে দেশে আসে। এরপর তারা বাড়িতে চলে আসে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। এরপর থেকে রাসেলের সাথে শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা। রাসেল রাত্রে স্বপ্ন দেখা শুরু করে যে ওই যে মেয়েটা দাঁড়িয়ে আছে এবং সাথে একটা মাথা কাটা শূকর দাঁড়িয়ে আছে, আর রাসেলকে ডাকছে আর বলছে তুমি চলে আসো, তোমাকে আসতেই হবে আমার কাছে। রাসেলের ঘুম ভেঙে যেত। রাসেল সারাদিন ওই মেয়েকে ছাড়া আর কিছুই ভাবতে পারতো না। সে সব সময় ওই মেয়েকে স্বপ্ন দেখে এবং বাস্তবেও দেখা শুরু করে। দিন দিন রাসেলের শরীর শুকিয়ে যেতে শুরু করে। রাসেলের মা বাবা চিন্তিত হয়ে পড়ে, রাসেলের হলোটা কি, হঠাৎ এমন হয়ে যাচ্ছে কেন। রাসেলকে ডাক্তার দেখানো হয় কিন্তু কোনো কাজ হচ্ছিল না। একদিন রাসেল রাত্রে ওয়াশরুমে যাবে বলে বের হয়েছে। সে ওয়াশরুমের পাশে দেখে ওই মেয়েটি মাথা কাটা একটা শূকর নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে রাসেল চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। রাসেলের চিৎকার শুনে রাসেলের মা বাবা বের হয়ে আসে, দেখে রাসেল পড়ে আছে। পরে তাকে ঘরে নেয়। সকালে তার হুঁশ ফেরে। তখন তার মা বাবা যখন জিজ্ঞেস করে কি হয়েছে, তখন পুরো ঘটনা তাদের খুলে বলে। রাসেলের মা বাবা সব শুনে বুঝতে পারে যে রাসেলের বড় একটা বিপদ হয়েছে, এবং রাসেলের সাথে আরো যে 6 জন ছিল তাদের সাথেও কথা বলে। তাদের সবিস্তরে বর্ণনা শুনে এটাও বুঝতে পারে যে রাসেল বড় ধরনের একটা কালো জাদুর শিকার হয়েছে। তখন তারা ভালো হুজুর কবিরাজ দেখানো শুরু করে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। রাসেলের অবস্থা দিন দিন খারাপ হতে শুরু করে। তো একটা সময় রাসেল বিছানায় পড়ে যায়। এরপর থেকে তার ঘরের ভেতরে সে দেখা শুরু করতো ওই মেয়েটাকে। ওই মেয়েটা মাথা কাটা একটা শূকর নিয়ে দাঁড়িয়ে আছে আর রাসেলকে বলছে চলে আয়, আমার কাছে চলে আয়, আমি তোর অপেক্ষায় আছি। এরপর একটা বিকট হাসি দিয়ে এই মাথা কাটা শূকর এবং ওই মেয়েটির অবয়ব হাওয়ায় মিলিয়ে যায় এবং যেতে যেতে বলে তুই না আসলে তোকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। পরের দিন রাত্রে রাসেল স্বপ্নে দেখে যে একটা বিশাল মাঠে এসে দাঁড়িয়ে আছে আর মাথা কাটা একটা শূকর তার চারপাশ দিয়ে ঘুরছে, কিন্তু তার কাছে আসছে না। ওই স্বপ্নে ওই মেয়েটি ছিল না। হঠাৎ মাথাবিহীন ওই শূকরটা বলে ওঠে তোকে 7 দিন সময় দিলাম, তুই ওই মেয়ের কাছে চলে আসবি। যদি না আসিস তাহলে এই যে দেখছিস না আমার মাথা নাই, তোর মাথাটাও কিন্তু থাকবে না। এইটা দেখার পর চিৎকার দিয়ে রাসেল ঘুম থেকে জেগে যায়। এদিকে তার মা বাবা চলে আসে যে কি হয়েছে। যখন রাসেল তার স্বপ্নের কথা বলে, মা বাবা আরো চিন্তিত হয়ে পড়ে যে কোনো কাজই তো হচ্ছে না। কোনো মা বাবার সন্তানের করুণ পরিণতি কিন্তু মেনে নিতে পারে না।
এই ঘটনার 2 দিন পর তারা একটা ভালো হুজুরের সন্ধান পান। রাসেলকে দ্রুত সেখানে নিয়ে যান। হুজুর রাসেলকে দেখেই বলে, হা, কত নিষ্ঠুর এবং অমানবিক কাজ ওর উপর করা হয়েছে। তখন হুজুরকে যখন আরো সব খুলে বলা হয়, তখন হুজুর সব শুনে বলে যে আমি একে দেখেই বুঝতে পেরেছিলাম ওর সাথে ভয়ানক খারাপ কিছু হয়েছে, এবং যখন আমি ওকে দেখেছি তখন দেখি দূরে মাথাবিহীন একটা প্রকাণ্ড শূকর দাঁড়িয়ে আছে। এটা আপনারা দেখতে পাননি, কিন্তু আমি দেখেছি। হুজুর বলে, আজ রাত্রের চিকিৎসা করব। এশার নামাজের পর হুজুর সবাইকে বলে যে গভীর রাত্রের চিকিৎসা করব, তখন আপনারা কেউ বাইরে বের হবেন না। হুজুর মূলত গিয়েছিলেন তার বাড়িতে, তো হুজুর ডাকলে বের হবেন। রাত গভীর হয়, হুজুর চিকিৎসা শুরু করেন। বাইরে তখন ঝড় বাতাসের শব্দ শুরু হয়ে যায়, আর ভেতর থেকে সবাই অসংখ্য শূকর ঘোত ঘোত শব্দ করলে, প্রচন্ড জোরে শূকর শব্দ করলে কেমন শব্দ শোনা যায় আপনারা কিন্তু জানেন, ওই ধরনের শব্দ শুরু হয়ে যায়। তো জানালার ফাঁকা দিয়ে বেশ কয়েকজন, মানে বাড়ির বেশ কয়েকজন, তারা দেখছে যে কি হচ্ছে। তখন দেখে যে হুজুরের সামনে মাথা কাটা একটা শূকর দাঁড়িয়ে আছে। এটা সকলে দেখেছিল জানালার ফাঁকা দিয়ে, যদিও হুজুর দেখতে নিষেধ করেছিলেন, কিন্তু তারা আগ্রহী হয়ে দেখেছিলেন। ওই পশুটাই ভয়ানক আর্তনাদ করছে। এরপর মনে হচ্ছে ধূপধাপ শব্দ উঠানে, তাকে আশ্রানো হচ্ছে বা এরকম কিছু একটা। কিছু সময় পরে বাড়ির লোকজন দেখে আগুনে কি যেন পোড়ানো হচ্ছে। এরপর সবকিছু নীরব হয়ে যায়। পরে হুজুর সবাইকে বাইরে আসতে বলেন। তখন হুজুর সবাইকে অবাক করে দিয়ে কিছু কথা বলেন ওই বেদের সর্দার তার পালে সবচাইতে শক্তিশালী এবং বড় শূকরের মাথা দিয়ে এবং শূকরের রক্ত দিয়ে একটি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এবং এই ব্ল্যাক ম্যাজিকে রাসেলের স্বেচ্ছায় দেয়া 1 ফোঁটা রক্ত এবং ওই মেয়ের 1 ফোঁটা রক্ত দিয়ে কালো জাদুটা পরিপক্ক করা হয়েছে, যাতে রাসেল ওই মেয়ের কাছে দ্রুত চলে আসে। রাসেল আসার সময় নিজেই ইচ্ছাকৃতভাবে ওই মেয়েকে 1 ফোঁটা রক্ত দিয়ে এসেছিল। এটাই ছিল মূলত সর্দারের প্ল্যান। এর জন্য ভয়ানক এক পিশাচকে রাসেলের পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে। মূলত ওই পিশাচ ওই মেয়ের রূপ ধরে এবং শূকরের রূপ ধরে তার কাছে আসতো। ওই পিশাচ মাথাবিহীন শূকরের বেশে সবসময় রাসেলকে দেখা দিত এবং ভয় দিত। সাথে আরেকটি পিশাচ আসতো ওই মেয়ের অবয়বে। ওই সর্দার এমন ভাবে কালো জাদু করেছে, যদি রাসেল ওই মেয়ের কাছে ফিরে না যায় তাহলে রাসেল তিলে তিলে মারা যাবে। হুজুর বলেন যে আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি ওই ভয়ঙ্কর পিশাচকে থামানোর জন্য, কিন্তু সে কোনো কিছুতেই যাবে না, কারণ সে প্রতিজ্ঞাবদ্ধ যে কোনো মূল্যে রাসেলকে ফিরিয়ে নিয়ে যাবে। সে যখন কোনো কিছুতেই যাবে না, বাধ্য হয়ে তাকে আমি মেরে আগুনে পুড়িয়ে দিয়েছি। এখন আর কোনো সমস্যা নেই, আমি ঝাড়ফুঁক করে দিচ্ছি, পানি পড়া দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এরপর সবাই হুজুরকে ধন্যবাদ জানান। এই কঠিন একটা কাজের জন্য হুজুর কোনো হাদিয়া নেননি। রাসেল আস্তে আস্তে সুস্থ হয়ে যান। রাসেল এখন ভালো আছে। আর যে 7 জন, টোটাল 7 জন রাসেল সহ প্রত্যেকেই ভালো আছে, সুস্থ আছে এখন পর্যন্ত। কিন্তু সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো রাসেলের ভয়ে শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এই মেয়েটির নাম রাসেল বলেছিল, যেই মেয়েটি ওই বেদের সর্দারের নাতনি ছিল। এই মেয়েটির নাম ছিল মনীষা। প্রিয় লিসেনার্স, এটি ছিল প্রথম ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ব্ল্যাক ম্যাজিক কিভাবে করা হয়, কি ভয়ানক ভাবে করা হয় এবং পরিণতি কি, এটা কিন্তু বিভিন্ন ঘটনায় আমি বলেছি। বিশেষ করে গতকাল আমাদের যে বৃহস্পতিবারের রেগুলার এপিসোডটা ছিল, সেই এপিসোডের শেষ ঘটনা আপনারা নিশ্চয়ই অনেকে শুনেছেন, না শুনলে শুনে থাকবেন। খুবই হৃদয় বিদারক, মর্মস্পর্শী এবং অন্য রকমের একটি ঘটনা ছিল, যেটা আবু হুজাইফা ভাই আমাদেরকে পাঠিয়েছিল। ঘটনাটা ছিল গাইবান্ধার। তো আল্লাহর রহমতে এইখানে তো রাসেল ভালো হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে কি হয়েছিল সেটা আপনারা শুনে আসবেন। প্রিয় লিসেনার্স, আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ। তো এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি এটিও তো মাশফিক ভাই আমাদেরকে পাঠিয়েছেন। তো এটি গোপালগঞ্জ জেলার কোন একটি গ্রামে ঘটেছে, সঙ্গত কারণে গ্রামের নামটি বলেননি। তো ঘটনাটি ঘটেছে 2020 সালে, খুব বেশি দিন আগের কথা না।
আর যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে মানিক মিয়া। আর ঘটনাটি মাশফিক ভাই সংগ্রহ করেছেন এই ঘটনার সাথেই জড়িত একজন কবিরাজের কাছ থেকে। কবিরাজের নামটি সঙ্গত কারণে বলেননি, আর কবিরাজ উনাকে যেভাবে বলেছেন সেভাবেই উনি আমাদেরকে জানিয়েছেন। মানিক মিয়া একজন কৃষক, মাঠে কাজ করেই সে তার সংসার চালায়। তো হঠাৎ এক রাত্রে মানিক মিয়া স্বপ্নে দেখে যে তার বাড়ির পেছনে যে পুকুরটা রয়েছে, এই পুকুরে সোনা টাকা পয়সা ভর্তি একটি বড় এক টাইপের একটা কলস মতো আর কি, যেটাকে মাইট বলে, সেটা ভাসছে। তো এটা দেখার পর মানিক মিয়ার ঘুম ভেঙে যায়। সে এটাকে নিছক স্বপ্ন ভেবেই উড়িয়ে দেয়। পরদিন সে একই স্বপ্ন আবার দেখে। এভাবে সে বেশ কয়েকদিন একই স্বপ্ন দেখতে থাকে। সে এ বিষয়ে কাউকে কিচ্ছু বলে না। হঠাৎ সে একদিন স্বপ্নে দেখে পুকুরে সেই ধন সম্পদ ভরা ধনের বা ধনরত্নের যে মাইটটি ভাসছে, সেটার উপর একটি সাপ বসে আছে। হঠাৎ করে সাপটি মানুষের মতো কথা বলে ওঠে স্বপ্নের মধ্যেই। সে মানিক মিয়াকে বলে, মানিক, তোর কি ধন সম্পদের মালিক হতে ইচ্ছে করে না? তুই এতদিন ধরে এই স্বপ্ন দেখছিস, তাও তুই এগুলো নিতে আসিস না কেন? যা, এই সব তোর। মানিক মিয়া স্বপ্নের মধ্যে হা করে তাকিয়ে থাকে এবং সে দেখে সাপটির মাথায় সিঁদুরের মতো কিছু একটা ফোঁটা দেয়া এবং বিশাল বড় ফোনা তুলে সে মানিক মিয়াকে এগুলো বলছে। মানিক মিয়ার ঘুম ভেঙে যায়। মানিক মিয়া তড়িঘড়ি করে উঠে যায়। তো এবং সে খেয়াল করে সে ঘেমে একাকার হয়ে গেছে। সে উঠে পানি টানি খায়, কিন্তু সে তার বউকে ডাকে না। সে আবার শুয়ে পড়ে। ঘুম ঘুম ভাব আসতেছে, তখন সে বুঝতে পারে বাইরে থেকে কেউ তার নাম ধরে ডাকছে। বাইরে থেকে আওয়াজ আসছে, মানিক, ও মানিক, ঘুমাচ্ছিস কেন? বাইরে আয়, তুই ধন সম্পদ নিবি না? নিয়ে যা, এগুলো সব তোর। এসব শুনে মানিক কিছুটা ভয় পায়। সে জানালা খুলে উকি দিয়ে দেখে বাইরে কিচ্ছু নাই। সে মনের ভুল ভেবে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে তার বউকে সব ঘটনা খুলে বলে। তার বউ ঘটনা শুনে বলে, তুমি করছোটা কি? তুমি কেন এটা আনতে যাও নাই? বারবার স্বপ্ন দেখতেছো, তারপর আনো না কেন? তার বউয়ের এই কথা শুনে মানিক মিয়া বলে, আচ্ছা দেখি কি করা যায়। ওই দিন রাত্রে মানিক মিয়া আবার স্বপ্নে দেখে পুকুরে সেই ধন সম্পত্তি ভরা মাইকটি ভাসছে এবং সেটার উপরে একটি সাপ বসে আছে এবং বলছে, কিরে, নিস না কেন? এগুলো তোর, নিয়ে যায়। হঠাৎ মানিকের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর সে আবারও ভাবতে থাকে, একই স্বপ্ন বারবার দেখছি। আবার ঘুমিয়ে পড়ে। সকালে উঠে সে ফিল করে তার শরীর খুব ভার ভার লাগছে। সারাদিন তার ভালো কাটে না। বিকেলে সে যখন পুকুর পাড়ে যায়, তখন সেই স্বপ্নে দেখা আওয়াজ সে শুনতে থাকে, মানিক, ও মানিক, আয়, নিয়ে যা, এগুলো তোর। মানিক এটা শুনে ভয় পেয়ে বাড়িতে চলে আসে। ওই দিন রাত্রে সে আবার স্বপ্নে দেখে সেই ধন সম্পত্তি ভরা মাইকটি ভাসছে এবং ওটার উপরে দুটো সাপ বসে আছে। এবার মানিককে দেখে সাপ দুটি গর্জন করতে থাকে তাদের মতো করে এবং বলে, কিরে মানিক, এতদিন তোকে ভালোভাবে বললাম, তুই তো আমাদের কোনো কথাই শুনলি না। তোর আসলে অনেক সাহস, তুই কিন্তু আমাদের কথা রাখিস নাই। এর কঠিন ফল তোকে ভোগ করতে হবে। এবার দেখ তোর কি অবস্থাটা করি। মানিকের ঘুম ভেঙে যায়। এবার সে খেয়াল করে সে ঘেমে একদম গোসল করে উঠেছে। এবারও তার ওয়াইফকে সে ডাকে না। গলা শুকিয়ে গিয়েছিল তো, তাই পানি খেয়ে সে আবার শুয়ে পড়ে। হঠাৎ তার দরজায় আবার ঠক ঠক করে দুইবার আওয়াজ হয়। মানিক ভয় পায়। সে তার বউকে ডেকে তোলে এবং সবকিছু বলে যে কি ঘটনা ঘটেছে, রাত্রেবেলা একটু আগে কি স্বপ্নে দেখেছে। তার বউ সে লোভে পড়ে যায়। সে বলে, তুমি এখনই যাও পুকুরে এবং গিয়ে ওটা নিয়ে আসো, না হলে তোমার তো আরো সমস্যা হইতে পারে। তো মানিক ভয়ে ভয়ে ওই রাত্রে বাড়ি থেকে বের হয় পুকুরের উদ্দেশ্যে। সে ঘর থেকে বের হয়ে দেখে বাইরে চাঁদের আলো ভালোই আছে, মোটামুটি সবকিছু দেখা যাচ্ছে। হঠাৎ সে দেখে দূরে একটা সাদা কুকুর দাঁড়িয়ে আছে এবং কুকুরটি তাকে দেখেই তার কাছে চলে আসে
সেভাবে মানে মানিক ভাবে নর্মাল কুকুর হয়তো। তো মানিক বাড়ির পেছনে পুকুরের দিকে হাঁটা শুরু করে, কিন্তু ওই কুকুরটি বারবার তার পথ আটকাতে থাকে। মানিকও বারবার কুকুরটিকে এড়িয়ে পুকুরের দিকে যাচ্ছে। মানিক যখন পুকুরের কাছাকাছি গিয়েছে তখন পেছন থেকে ওই কুকুরটি বলে ওঠে, মানিক ওদিকে যাস না রে, বিশাল বড় ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছিস কিন্তু তুই বুঝতে পারছিস না কি বিপদ তোর জন্য অপেক্ষা করছে, খবরদার যাস না, খুব ক্ষতি হয়ে যাবে। তো মানিক পেছন দিকে তাকিয়ে দেখে যে কুকুরটি হঠাৎ উধাও। কিন্তু কুকুরটি কথা ওই কুকুরটাই যে কথা বলছিল এটা মানিক বুঝলো কিভাবে? তো কুকুর কথা বলার মাঝখানে কুকুরের মতো ঘেউ ঘেউ শব্দ করছিল, যতটুকু কথা বলছে তার মাঝখানে এরকম শব্দ করছিল, যার কারণে হঠাৎ করে তার কাছে খুবই অবাক লাগে, ভয়ও পায় যে কুকুর কথা বলে। কিন্তু কুকুরটা উধাও। মানিক যখন পেছন দিকে তাকায়, খুবই অদ্ভুত সেই শব্দ, যে কুকুরের মতো করে কথা বলা। তো মানিক বিষয়টাকে খুব ভালোভাবে নেয়, কিন্তু তারপরেও সে যেহেতু এতদিন ধরে একটা স্বপ্ন দেখছিল, সে ওই কুকুরের বিষয়টিকে অ্যাভয়েড করে কুকুরের কাছে যায় এবং গিয়ে দেখে সত্যি সত্যি স্বপ্নে দেখা সেই ধন সম্পত্তি ভরা মাইকটি ভাসছে, কিন্তু এটার উপরে কোনো সাপ নাই। চাঁদের আলোতে এই ধন সম্পত্তি ভরা মাইকটি যেন চকচক করছে। মানিক সাহস করে পুকুরে নামে। পুকুরে যখন সে নামে তখন পুকুরের চারপাশে হঠাৎ করে অনেকগুলো মানে ভয়ানক প্রাণীর ডাক শোনা যায়। মনে হচ্ছে একসাথে 15-20টি কোনো একটা অজানা ভয়ানক প্রাণী ডাকাডাকি শুরু করেছে। তো মানিক ভয় পেতে শুরু করে। এর মধ্যে হঠাৎ চারপাশে বাতাস বইতে শুরু করে, মনে হচ্ছে সবকিছু ভেঙে চুরমার করে ফেলবে এই বাতাস। মানিক পানির ভিতর দাঁড়িয়েই কাঁপতে থাকে। হঠাৎ করে তার মনে হচ্ছে সে নড়াচড়া করতে পারছে না, আর সেই জায়গায় যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে সেই জায়গা থেকে আরেকটু কাছে একটা জায়গায় পানিতে পাক শুরু হয়ে যায়। হঠাৎ করে মানিকের মনে হলো সে পুকুরে না, মনে হচ্ছে সাগরে দাঁড়িয়ে আছে, আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু পানি আর পানি। এবার হঠাৎ করে সে শুনতে পায় পুকুরের এক পাশ থেকে আওয়াজ আসছে, তোকে নিষেধ করেছিলাম এখানে আসিস না, তুই শুনিসনি, এবার বোঝ কেমন লাগে। মানা করি নাই তোকে, বলি নাই তোকে ঠকানোর জন্য এখানে নিয়ে আসা হয়েছে, এখন তোকে কিভাবে বাঁচাবো? এখন আমি কিভাবে নামবো নিচে তোকে বাঁচানোর জন্য? আমার তো আর ক্ষমতা নাই, তোরা মানুষরা খুব বোকা। তো এ কথা যখন বলে তখন মানিক হঠাৎ করে ফিল করে যে পানির নিচে কেউ তার পা ধরে টানছে। হ্যাচকা টানে একবার পানির নিচে নিয়ে যায়, আবার পা ধরে উপরে উঠায়, মানে ঠিক চুবানো বলতে যেটা বোঝায়, পা ধরে নিচে নিয়ে যাচ্ছে আবার উপরে উঠাচ্ছে। মানিক বুঝতে পারে আজ তার শেষ দিন, সে আর বাঁচবে না। সে দোয়া পড়ছে, আল্লাহকে ডাকছে। যখন পানির নিচে থাকে তখন তো তার জবানটা থেমে যায়, যখন উপরে উঠায় তখন কিছু সময়ের জন্য আল্লাহর নামটা নিতে পারে। তো এভাবে চলছিল। এর মধ্যে কি হয় যে মানিক একটা দোয়া পরিপূর্ণ হয়ে পড়তে পারে যতক্ষণ তাকে পানির উপর ভাসানো হয়েছে, আর তখনই মানিক ফিল করে তার পা নিচ থেকে ছেড়ে দিয়েছে। আর ওই অবস্থায় মানিক কোনো মতে সাঁতরে পায়ের নিচে মাটি পায় এবং দৌড়ে উপরে উঠে যায়। আর পেছন থেকে আওয়াজ আসে যে আজকের মতো বেঁচে গেলি ভেবেছিস, মনে রাখবি এই মনসাদের নজর যার উপর পড়ে তার জীবন কিন্তু দুর্বিষহ হয়ে যায়, তোর জীবনও দুর্বিষহ হয়ে যাবে। মানিক এক দৌড় দিয়ে বাড়ির উঠানে এসে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। তার চিৎকার শুনে তার বউ ঘর থেকে বের হয় এবং দেখে সে বেহুশ হয়ে পড়ে আছে। আশেপাশের মানুষও চিৎকার শুনে রাতের বেলায় আসে, সবাই মিলে তাকে ধরাধরি করে ঘরে নিয়ে যায়। সকালবেলা মানিকের হুঁশ ফেরে। তখন গত রাতে সব ঘটনা উপস্থিত সকলের কাছে শেয়ার করে, সবাই তো শুনে অবাক। এদিকে মানিকের দিন দিন অবস্থা খারাপ হতে থাকে। সে কিছুই খেতে পারে না, ঠিক মতো হাঁটা চলা করতে পারে না, দিন দিন শুকিয়ে যাচ্ছে। আর নতুন করে তার ভিতর কিছু জিনিস দেখা যায়। সে প্রায় রাতে দেখে দুইটা সাপ, তাদের ভিতর একটার মাথায় সিঁদুর জাতীয় কিছু দেয়া, এরকম লাল টাইপের কিছু দেয়া, আর আরেকটার মাথায় কিছু নাই। তারা মানিককে বলে যে তোর আসলেই অনেক সাহস, তুই আমাদের কথা তো শুনিস নাই তাই না?
দেখতে থাক তোর জীবনের কি পরিণতি হয়। এই বলে মানিক মিয়াকে স্বপ্নের মধ্যেই সাপে ছোবল দেয়। মানিক মিয়া চিৎকার করে ঘুম থেকে ওঠে এবং কাঁদতে থাকে। তার বউ চিৎকার শুনে উঠে পড়ে ঘুম থেকে এবং জিজ্ঞেস করে কি হয়েছে। তখন মানিক মিয়া মাত্র যে স্বপ্নটা দেখেছে সেটার কথা বলে। তার বউ খুব চিন্তিত হয়ে পড়ে। পরদিন থেকে তারা অনেক কবিরাজ দেখাতে থাকে, কিন্তু সবাই বলে আমাকে মাফ করবেন, এই কাজ আমরা করতে পারবো না। এদিকে মানিক মিয়ার অবস্থা দিন দিন শোচনীয় হতে থাকে। সে সারাদিন কান্নাকাটি করে। এভাবে কেটে যায় 1 মাস। একদিন তারা গোপালগঞ্জের এক কবিরাজের সন্ধান পায়। কবিরাজ এটি মোটামুটি সকলের কাছেই পরিচিত, সে অপরিচিত কোনো কবিরাজ না, খুব নাম করা একজন কবিরাজ ছিল। তো এই কারণে নামটি আসলে উল্লেখ করা হয়নি। তো খবর পেয়ে তারা ওই কবিরাজের বাড়িতে যান। তখন কবিরাজকে সব ঘটনা খুলে বলেন। কবিরাজ তাদেরকে কিছু সময় অপেক্ষা করতে বলেন এবং সে একটি ঘরে চলে যান। বেশ কিছু সময় পর খুব মুখ ভার করে কবিরাজ বের হয়ে আসেন এবং বলেন যে তার জিন চালান দিয়ে খবর নিয়েছে যে এই যে মানিক এর উপর মনসার নজর পড়েছে। জিনদের ভেতর একটা জাত রয়েছে যারা সাপের রূপ ধরতে পছন্দ করে এবং তারা মনসার পূজা করে। সাধারণত এই জিনেরা অনেক ব্ল্যাক ম্যাজিকের শক্তি লাভ করে এবং যে কোনো ধরনের প্রতিকূল পরিবেশই হোক না কেন সেই প্রতিকূলতা কাটিয়ে তারা মানুষকে ক্ষতি করতে পারে। এই শ্রেণীর জিনকে মনসা জিন বলে। তো এখন মানিকের নজর পড়েছে, মানিকের উপরে ওদের নজর পড়েছে। এখন স্বপ্নে এসে তারা মূলত লোভ দেখিয়েছে যাতে করে ওকে পুকুরে চুবিয়ে মারতে পারে। এখন মানিক মিয়াকে কেন? এলাকায় তো আরো লোক আছে, মানিক মিয়ার দিকেই ওদের নজর কেন পড়ল? এই বিষয়ে কবিরাজ বলেন যে সন্তান না হওয়া কোনো পুরুষকে মেরে তার রক্ত নিতে পারলে সেটা দিয়ে তারা যদি রিচুয়াল করে, তাদের ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে, তারা নাকি আরো অনেক শক্তিশালী হতে পারে। আর এই কারণেই মানিক মিয়াকে তারা পছন্দ করেছিল, কারণ মানিক মিয়ার কোনো সন্তান ছিল না। এটাই ছিল ওই মনসা জিনদের উদ্দেশ্য। কিন্তু মানিক মিয়া স্বপ্নে বারবার দেখার পরেও সে ধন সম্পত্তির লোভ না হওয়ায় এবং সে ওখানে না যাওয়ায় তার আরো বেশি ক্ষিপ্ত হয়। আর মানিক মিয়া যখন যেতে চাচ্ছিল তখন তার ওয়াইফ তাকে উৎসাহ দিয়েছিল, যাচ্ছ না কেন? তো জিনেরা কিন্তু সব ধরনের চেষ্টা করেছিল। প্রথমে ভালো করে বলে ভয় দেখিয়ে যাতে করে সে যায়, না নিলে তার ক্ষতি করবে। তো তার বউ যখন এই কথা শুনে এবং বুঝতে পারে যে তার কথায় মানিক মিয়া গিয়েছিল এবং তারপর থেকে সমস্যা শুরু। এটা বোঝার পর মানিক মিয়ার বউ তো কান্নায় ভেঙে পড়ে এবং হুজুরের হাতে পায়ে ধরে খুব কান্নাকাটি করতে থাকে যে হুজুর কিছু একটা করেন, কারণ এই অবস্থা তো চলতে পারে না, আমাদের তো কোনো সন্তানাদি নাই। এখন আমার হাজবেন্ডের কিছু হলে আমি কোথায় যাব? আর ওর কিছু হোক এটা তো আমি চাই না। আর আমার কারণেই সে ওই পুকুর পাড়ে রাত্রেবেলা গিয়েছিল, যেভাবেই হোক কিছু একটা করেন। এই কথা বলে তো মানিক মিয়ার বউ সেই কান্নাকাটি। এখন হুজুরেরও খারাপ লাগে এই কান্নাকাটি দেখে। তো এখন কি করা যায়? হুজুরও খুব চিন্তিত হয়ে পড়েন। আমরা হুজুর বলছি, মূলত উনি একজন খুব ভালো মানের কবিরাজ ছিলেন। উনি ঝাড়ফুঁকের সাথে সাথে বিভিন্ন ওষুধ বা এই টাইপের ট্রিটমেন্টও উনি দিতেন, আর কি মেডিকেল ট্রিটমেন্টও দিতেন। তখন হুজুর বলেন যে ওরা মানিকের কিছুটা রক্ত খেয়ে ফেলেছে, এখন বাকি রক্ত খাওয়ার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। মানিকের রক্ত যদি ওরা একদমই না খেত তাহলে কিছু একটা করা যেত, কিন্তু এখন ওরা কিছুটা রক্ত খেয়ে ফেলেছে, এখন তো করাটা অনেক কঠিন। আর এই মনসা জিন সাধারণত কাউকে ধরে না, যখন রক্তের দরকার হয় শুধু তখনই এরা মানুষের উপর অ্যাটাক করে, এছাড়া মানুষের উপর তারা অ্যাটাক করে না। এখন এদের হাত থেকে মানিককে কিভাবে বাঁচাই? হুজুর খুব চিন্তিত হয়ে পড়েন। এখন মানিক মিয়ার বইয়ের অনেক কাকুতি বিনতির পর হুজুর বলে, আচ্ছা ঠিক আছে, আমি এর শেষ দেখে ছাড়ব। তখন হুজুর জানায় যে তিনি পরদিন রাতে তাদের বাড়িতে যাবেন। পরদিন রাত্রে এসার পর হুজুর মানিক মিয়ার বাড়িতে আসেন রাত 11টার দিকে।
মানিক মিয়ার উপর সেই মনসা জিনকে হাজির করেন। এই দুইটা জিনই ছিল স্বামী স্ত্রী। তারা মানিক মিয়ার উপর ভর করে বিকট কণ্ঠে বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই আমাদেরকে ডাকিস? আমাদেরকে ডাকার সাহস তুই কিভাবে করলি? তোর মতো কত হুজুর দেখছি আমাদেরকে ডাকার সাহস করে নাই, আর তুই ডাকলি। আর আমাদের থেকে এই মানিককে আলাদা করবি, তোর পায়ের নিচে কিন্তু মাটি থাকবে না। ভালোই ভালো এক খড়ি চলে যা, নাহলে ভয়ঙ্কর পরিণতি কিন্তু তোকে ভোগ করতে হবে। মানিককে ছেড়ে তোকে ধরবো। হুজুরও তো নাসর বান্দা। হুজুর বলে, এই সাধারণ যে লোকটা, টাকায় ব্যাগের কি অবস্থা হয়েছে তোদের কারণে, খেতে পারে না, ঘুমাতে পারে না, একদম শুকাই গেছে, এভাবে চললে তো মারা যাবে, ছেড়ে দে, লোকটাকে ছেড়ে দে। তখন ওই মনসা জিন দুটি একত্রে বলে ওঠে, আচ্ছা যা, ছেড়ে দিলাম, তাহলে তোর রক্ত দে, তোর রক্ত দিয়ে কাজ চালাই। কিন্তু তোর রক্তে তো আমাদের কাজ হবে না, তোর তো বাচ্চা কাচ্চা আছে, আমাদের তো নিঃসন্তান কোন এক পুরুষের দরকার। তোর রক্ত নিতে পারবো, তোর রক্ত খেয়ে পেট ভরাতে পারবো, এছাড়া কোনো কাজ হবে না। তোর রক্ত আমাদের প্রয়োজন নাই, কিন্তু বেশি বাড়াবাড়ি করলে তোর রক্ত খেয়েই পেট ভরাবো আমরা। এদিকে হুজুর, সেও এই ধরনের কথা শুনে ভয় পায়, কিন্তু তারপরেও ভয়টা প্রকাশ করে না। হুজুর বলে, যাবি কিনা তাই বল। এখন ওরা বলে যে রক্ত তো নেবই, তোর রক্ত নেব, ওর রক্ত নেব, যা, দুটারই নেব। এদিকে হুজুর দোয়া পড়তে থাকে এবং হাতের ইশারা একটা বৃত্ত করে ফেলে। মানিক মিয়ার চারপাশে তখন মানে এক ধরনের অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয় এবং মানিক মিয়ার উপর ভর করা মনসা জিনেরা বলে যে, তোর এত ক্ষমতা, তুই আমাদেরকে আটকাবি? তখন হুজুর বলে, একে ছেড়ে দে, আর আমার যদি কিছু করতে পারিস তো করিস। তখন ওই দুটা জিনের মধ্যে একটি জিন বলে ওঠে, মানিকের রক্তটাও বেশ খানিকটা খেয়েছি, এখন ওকে ছেড়ে যাচ্ছি, কিন্তু তোর রক্ত দিয়ে আমরা বিজয় উৎসব করব, পারলে তুই ঠেকাস। হুজুরদের রক্ত অনেকদিন খাই না, দেখি তুই তো এত কিছু জানিস, দেখি আমাদেরকে কিভাবে আটকাতে পারিস। তখন হুজুর বৃত্ত সরিয়ে নেয় এবং আর বলে, আচ্ছা যা, কিছু পারলে করিস আমার। বৃত্ত সরিয়ে নেওয়ার পর জিন দুটি চলে যায়, আর মানিক মিয়া বেহুশ হয়ে পড়ে। পরে পানি ছিটিয়ে তাকে হুঁশে আনা হয়। হুজুর বললেন, এখন আর সমস্যা হবে না। তো কাজ শেষ করে হুজুর রাত 2টার দিকে মানিক মিয়ার বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। মানিক মিয়ার বাড়ি থেকে হুজুরের বাড়ি 5 কিলোমিটারের মতো দূরত্ব। হুজুর বাইসাইকেল চালিয়ে এসেছিলেন, তো বাইসাইকেল চালিয়ে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পর ফাঁকা রাস্তা, দুই সাইডে ধানের জমি, ধান পেকে গেছে। তখন হঠাৎ হুজুর খেয়াল করেন বিশাল আগুনের এক গোলা ধানের জমির উপর দিয়ে বিশাল জায়গা জুড়ে আসছে এবং চারদিকে মনে হচ্ছে আগুন লাগিয়ে দিয়েছে, দাও দাও করে আগুন জ্বলছে। হুজুর এটা দেখে ভয় পেয়ে যান এবং তিনি বুঝতে পারেন যে আজকে উনি বড় একটা বিপদে পড়ে গেছেন। হুজুরের গলা শুকায় কাঠ হয়ে যায়, ভয়ে সাইকেলের প্যাডেলও মারতে পারছেন না, মনে হচ্ছে ওনার গায়ে কোনো শক্তিই নেই। হঠাৎ বিশাল বিশাল দূরে দানব হুজুরের সামনে এসে ধপাস করে দাঁড়ায়, মনে হচ্ছে আকাশ থেকে ধপ করে সে এখানে পড়েছে এবং সামনে দাঁড়িয়ে বিশ্রীভাবে হাসতে থাকে। আর তখন বলে, কিরে হুজুর, আমাদেরকে চিনতে পেরেছিস? এই যে একটু আগে আমাদের সাথে খুব বাহাদুরি দেখালি, একটা বৃত্ত এঁকে আমাদেরকে আটকালি, তাই না? খুব তো মজা করলি আমাদের সাথে, আমাদেরকে জোর করে হাজির করলি, বাঁচাতে গেলি একজনকে, এখন নিজেও বিপদে পড়লি। এখন বল কিভাবে তোরে মারবো আমরা? এখন হুজুর পেয়েছেন মারাত্মক ভয়। তো এখন হুজুর ওনার জানা যত দোয়া দুরুদ আছে পড়তে থাকেন। এখন হুজুর বুঝতে পারেন যে এই অবস্থায় ওদের সাথে যুদ্ধ করতে গেলে উনি কোনোভাবেই পারবেন না। হুজুরের সাথে থাকা কয়েকটা জিন, তাদেরকে হুজুর স্মরণ করেন দোয়া পড়ে। মুহূর্তের মধ্যে সেই কয়েকটা জিন এসে সেখানে হাজির হয়। জিন এসেই বলে, হুজুর আপনি চলে যান, দেখি ওরা আপনার কি করতে পারে, আমরা আছি, যান। ওদিকে ওই দুইটা জিন যে সামনে বসেছিল তখন হুজুরকে বলে, ও সাঙ্গপাঙ্গ ডেকে নিয়ে আসছো, দেখ তোর সাঙ্গপাঙ্গের আজকে কি অবস্থা করি। এই বলে হুজুরকে, মানে হুজুরটার সামনে তারা দুজন ছিল, লাফ দিয়ে ওরা পেছনে চলে যায়। তারপরে
মানে ধস্তাধস্তির আওয়াজ হুজুরের কানে ভেসে আসে। হুজুরের পিছন দিকে তাকান না, দ্রুত চলে যান। তো হুজুর বাড়িতে চলে যাওয়ার পর হুজুরের সেই জিনগুলো আসে। হুজুর তাদেরকে দেখতে পেতেন, দেখলে যে তাদের চেহারা মানে চেহারায় বিভিন্ন জায়গায় রক্তের ছোপ লেগে আছে, কালো হয়ে গেছে, তাদের শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত ঝরে পড়ছে। তখন হুজুরকে তারা বলেন যে হুজুর, আপাতত তো আপনাকে ওখান থেকে রক্ষা করে নিয়ে আসার চেষ্টা করেছে আল্লাহর ইচ্ছায়, আমরা কিন্তু আহত হয়েছি, কারণ ওরা অনেক শক্তিশালী আর খুব বদ জিন, ওরা অনেক জাদুটোনা জানে, ওদের সাথে আমরা অনেক ক্ষেত্রেই পেরে উঠি না, ওরা আমাদের থেকে শক্তিশালী। আমরা চেষ্টা করব আপনাকে হেফাজত করার জন্য আল্লাহর ইচ্ছায়, কিন্তু আপনি আর কখনোই রাতের বেলা বাইরে বের হবেন না। বাইরে বের হলেও সাথে লোক নিয়ে যাবেন, আমরা সাথে থাকবো, কিন্তু সাথে মানুষ নিয়ে যাবেন, আর সবসময় শরীর বন্ধ করে রাখবেন। ওই হুজুর এরপর থেকেই স্বপ্নে বিশাল বড় বড় দুটো সাপ দেখতেন। এই সাপ দুটো হুজুরকে এসে বলতেন, কি হুজুর, আমাদের কথা কি ভুলে গেছিস? আমরা কিন্তু তোর অপেক্ষায় আছি, তোর রক্ত দিয়ে আমরা বিজয় উৎসব করব, সেই দিনের অপেক্ষায়, তোকে যেদিন পাবো ওই দিনই শেষ করব। এই বলতো আর বিকট শব্দে হাসতে থাকতো। তো মানিক মিয়ার সাথে ঘটনা কিন্তু আর ঘটে নাই, কিন্তু হুজুরের সাথে ঘটনা শুরু হয়। হুজুর এখনো আতঙ্কে আছেন, এখনো সেই ভয়ানক স্বপ্ন দেখেন। আতঙ্কে এই কারণে আছেন, কবে যে বিপদে পড়বেন সেই চিন্তায়। এখনো পর্যন্ত হুজুরের সাথে এই সমস্যা চলছে, যার সমস্যা আজও সমাধান হয়নি। এখন হুজুরের সামনে কি বিপদ আছে, কখন কি হয় বলা যাচ্ছে না। আমরা দোয়া করব এই দুষ্টু জিনদের হাত থেকে হুজুরকে যেন আল্লাহ হেফাজত করেন, কারণ মানুষের উপকার করতে গিয়ে তিনি বিপদে পড়েছেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে কিন্তু একটা শিক্ষা আমরা পাই, সেটি হলো এই যে স্বপ্নে গুপ্তধনের যে লোভ জিনেরা দেখায়, তো অনেকেই কিন্তু এই লোভে পড়ে যেতে পারেন। চিন্তা করতে পারেন যে জিনেরা বলেছে কাউকে বলা যাবে না, তাহলে আমি যাই। হতে পারে যে ওইটা যে আপনি গোপনে আনতে যাবেন, ওই রাত আপনার জীবনের শেষ রাত হবে, কারণ অধিকাংশ ক্ষেত্রেই জিনেরা মিথ্যা কথা বলে এবং মানুষকে ধোঁকা দেয়। আপনি আমি কি এমন হয়ে গেলাম যে গুপ্তধন আপনাকে আমাকে দিয়ে দেবে? এটাও কিন্তু নিজের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত, যে আমরাই কেন, আমরা কি এমন কাজ করেছি গুপ্তধন পাওয়ার মতো? কোন জিনের উপকার করেছি? তা তো না, তাহলে আমাকে কেন দেবে? এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা কোনো বিপদে পড়তে যাচ্ছি, এমন এক মায়া জালে জড়াতে যাচ্ছি যেখান থেকে বের হয়ে আসা কোনোভাবেই সম্ভব নয়। তো এটি ছিল ঘটনা। এবারের ঘটনাটিও আমাদেরকে দিয়েছেন মাশফিক ভাই, আর ঘটনাটি মাশফিক ভাই পেয়েছেন তাদেরই এক ভাবি, তার নাম হচ্ছে ময়না। ময়না ভাবি নামে এই ফ্যামিলিতে তিনি পরিচিত। বর্তমানে তার বয়স 50 কি 52 মতো। আর ঘটনা যখন ঘটে তখন ময়না ভাবির বয়স ছিল 11-12 বছর, বা ঘটনা ঘটা যখন শুরু হয় তখন এরকম বয়স ছিল তার। তো ঘটনা শুরু করি। ঘটনা ঘটে 1980 সাল বা এর আশেপাশে একটি সময়। এই ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনায় ময়না ভাবির মা, বোন, চাচা, চাচি, দাদি এবং 2জন চাচাতো ভাই সহ পরপর 6 বছরে 7 জন মানুষ মারা যায়। এই কারণেই বলছি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা এটি। ঘটনাটি ঘটে বাগেরহাট সদরের মগরা গ্রামে। এই গ্রামে বল্লার বাগান নামে একটি ভয়াবহ বাগান রয়েছে। এই বাগানে মানুষ দিনে দুপুরে যেতে ভয় পেত। কোনো কারণে যদি যেত তাহলে কয়েকজন একসাথে মিলে যেত। বহু মানুষ এই বাগানে বিভিন্ন ভয়াবহ কিছু দেখে তাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে। এই ভয়াবহতার সম্মুখীন হয়ে কেউ পাগল হয়ে গেছে, কেউ তিলে তিলে মারা গেছে, কেউ নিঃস্ব হয়েছে, কেউ পরিবার পরিজন হারিয়েছে, কেউ জীবনের তরেই হারিয়ে গেছে আর কখনো ফেরত আসেনি। আবার কারো লাশ পাওয়া গেছে ওই বল্লার বাগানের মাঝখানে একটি আম গাছে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায়। এমন শত শত ভয়াবহতা প্রত্যক্ষ করেছে ওই গ্রামের বহু মানুষ। যুগের পর যুগ ধরে মানুষ এই ভয়াবহতা বয়ে বেরিয়েছে,
এখনো হয়তো বা বেড়াচ্ছে, কিন্তু এখনো তেমন সেই ঘটনা ঘটে না। কেন ঘটে না, আর আগে কেন ঘটতো, সেগুলোই আমরা আজকের এই ঘটনায় উপস্থাপন করবো ইনশাল্লাহ। মগরা গ্রামের এমনই কিছু হৃদয় বিদারক এবং দুর্বিষহ ঘটনার বর্ণনা করতে গিয়ে ময়না ভাবি কান্নাকাটি করেছেন, এই কারণে যে তার চোখের সামনে বাড়ির 7 জন সদস্য মারা গিয়েছে এবং তাদেরকে হারিয়ে সেই ফ্যামিলি যারা জীবিত ছিল তারাও পাগলের মতো হয়ে গিয়েছিল। ময়না ভাবির বয়স তখন 11-12 বছর। তারা ওই বল্লার যে বাগান, এই বাগানের পাশের মোটামুটি 200 মিটার দূরে জায়গা কিনে বাড়ি বানান। তার কয়েকজন চাচা এবং তাদের পরিবারও ময়না ভাবিদের বাড়ির আশেপাশে ওই বল্লার বাগানের পাশেই বাড়ি বানিয়ে থাকতে শুরু করেন। সবকিছু ঠিকঠাক যাচ্ছিল, প্রথম 6 মাস কোনো সমস্যাই হয়নি। ময়না ভাবির বড় বোনকে বিয়ে দিয়েছিল বাড়ির কাছেই, তো ময়না ভাবির বোনের শ্বশুর বাড়ির যেই শ্বশুরবাড়িটা কাছে হওয়ায় সে প্রায় বাড়িতে আসা যাওয়া করত। মা বোন চাচিদের সাথে গল্প করতো সারাদিন, সন্ধ্যার আগেই বাড়ি যেহেতু বাড়ির কাছেই। তো ময়না ভাবির বাবা তার বাড়ির পাশে একটা আটের মতো কাটে, মানে যেটাকে আইল বলে আর কি। তো এমন ভাবে সেটা কাটে যে ওইটা বল্লার বাগানের গা ঘেঁষে গিয়েছিল এবং ওই জায়গাতে বেগুন গাছ লাগায়। তো ময়না ভাবিরা নিম্নবিত্ত পরিবার, তার বাবা মাঠে কাজ করতো, ধান লাগাতো, মাঠে ফসল ফলাতো, আর সেই ফসল বিক্রি করে তাদের দিন চলতো। এভাবেই চলছিল সবকিছু। তো একদিন কি হয়, এই ময়না ভাবির বোন সে বিকেল বেলায় বেগুন গাছ থেকে বেগুন ছিটছিল, তখন আসরের আজান দিচ্ছে। বেগুনের ক্ষেতটা বেশ বড় ছিল। তো ময়না ভাবির বোন বেগুন তোলার এক পর্যায়ে দেখে দূরে মানুষের পিঠের মতো কিছু একটা দেখা যাচ্ছে। তো বেগুনের ক্ষেতের মধ্যে তিনি ভাবলেন কেউ নিচু হয়ে বেগুন ছিটছে, কারণ বেগুন গাছ তো ছোট, তাই গাছ থেকে বেগুন ছিটতে হলে নিচু হয়ে তারপর ছিটতে হয়। তিনি একটু এগিয়ে যান এবং বলে ওঠেন, এই কে ওখানে, কে বেগুন ছেড়ে, আপনার এত বড় সাহস, আপনি আমাদের বাগান থেকে বেগুন চুরি করতে আসছেন, আমাদের কাছে বেগুন চাইলে তো পারতেন, আমরা দিতাম, না বলে ছেড়ার দরকার কি। তো এইসব বলছে আর ওইদিকে এগিয়ে যাচ্ছেন উনি যতই কাছে যাচ্ছেন এবং দেখছেন সাদা শাড়ি সহ, মানে শাড়ির মতো মনে হচ্ছে আর কি, পিঠের সাইড দেখা যাচ্ছে আর মাথা নিচু করা, তাই মাথা দেখা যাচ্ছে না। উনি যখন ওই জিনিসটা থেকে 10 হাতের মতো দূরে, তখন উনি বলে ওঠেন, কি সমস্যা আপনার, এতবার আপনাকে ডাকতেছি আর আপনি কথাই শোনেন না, আর বেগুন ছিঁড়েই যাচ্ছেন। তখন ওই শাড়ির মতো পরা ওই জিনিসটা সোজা হয়ে দাঁড়ায় আর ময়না ভাবির বোনের দিকে ঘুরে দাঁড়ায়। ময়না ভাবির বোন যা দেখে তা আসলে পৃথিবীর কোনো মানুষের পক্ষে দেখে সহ্য করা অত্যন্ত কঠিন ব্যাপার। তিনি দেখেন তার সামনে শাড়ির মতো পড়া একটা জিনিস দাঁড়িয়ে আছে, কিন্তু সেটার মাথা নাই, চোখ দুটা বুকের দুই পাশে মিটমিট করছে, আর নিচে বুকের ভেতর থেকে একটা জিহ্বার মতো বের হয়ে আসছে আর জিহ্বাটা নড়াচড়া করছে। এটা দেখে ময়না ভাবির বোন এতটা ভয় পায় যে সে যে কি করবে কিছু বুঝে ওঠে না। দিনে দুপুরে তার সামনে মাথাবিহীন একটা শরীর দাঁড়িয়ে আছে, এটা দেখে কিন্তু কারো হুঁশ থাকার কথা না। উনি তখন জোরে চিৎকার করতে করতে বাড়ির দিকে দৌড় দেন। দৌড়াতে দৌড়াতে বাড়ির কাছে গিয়ে আর একটা গাছের সাথে, ছোট গাছ, সেটার সাথে পা বেঁধে উনি পড়ে যান। আর তখন দেখেন ওই জিনিসটা তার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে আর চোখ দুটো তার দিকে তাকিয়ে আছে আর জিহ্বাটা নড়ছে। ওই অবস্থায় মাথাবিহীন ওই শরীরটা বলে ওঠে, কিরে, আর বেগুন ছিড়বি না, আজকে তো তোকে জ্যান্তই পুঁতে ফেলতাম। এই কথা বলে ওই মাথাবিহীন শরীরটা নিমিষেই উধাও হয়ে যায়। ময়না ভাবির বোন দৌড় দেওয়ার সময় যে চিৎকার দিয়েছিলেন, সেই চিৎকার শুনে তার মা, ভাই, বোন যারা বাড়িতে ছিলেন তারা বের হয়ে আসেন। এগিয়ে এসে দেখে যে এই ময়না ভাবির বোন সে দাঁড়িয়ে দৌড়াচ্ছে বাড়ির দিকে, পড়ে গেছিল আবার তো বাড়ির দিকে আসছিল আর কি। তো এখন তার চেহারা দেখে বাড়ির লোকজন বুঝতে পারে যে ও ভয়ানক কিছু একটা দেখেছে। তো সবাই মিলে তাকে ধরে কি হয়েছে জানতে চায়।
তার মাথা বুলিয়ে দেয় তার মা। ওই অবস্থাতে সে আসলে ভয়ে কথাই বলতে পারছিল না। যাই হোক, কিছুটা স্বাভাবিক হওয়ার পর সেই বিষয়টা সকলকে খুলে বলে যে সে কি দেখেছে। বিষয়টা শুনে সকল হতভম্ব হয়ে যায়। সবাই দোয়া কালাম পড়ে তাকে ফু দেয়, সান্ত্বনা দেয় এবং বলে যে আসলে এই জঙ্গলের আশেপাশে অনেকেই টুকটাক ভয় পেয়েছে, ও কিছু না। এদিকে শ্বশুর বাড়ি তো তার পাশেই, স্বামীকে খবর দিলে সেও আসে। সেও বিষয়টা শুনে খুব অবাক হয়। ওই দিন গভীর রাত থেকে ময়না ভাবির বোনের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। সে চিল্লাতে থাকে। সবাই ঘুম থেকে উঠে দেখে উনি গায়ে এমন জ্বালা পোড়া নাকি তার শুরু হচ্ছে, সে যন্ত্রণায় গড়াগড়ি করছে। এর কিছু সময় পর থেকে তার হাত পা ফোলা শুরু হয়। সকাল হতে হতে গা, হাত পা, শরীর অসম্ভব রকমের ফুলে যায়। ততক্ষণে গ্রামে বিষয়টা জানাজানি হয়ে যায়। গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। অনেকেই বলে তার নাকি বাতাস লেগেছে, দূষিত বাতাস, এই কারণে এরকম হয়েছে। এবং ম্যাক্সিমাম লোকই বলে তাকে কোনো ভালো হুজুর দেখাতে। তার পরিবার অনেক হুজুর দেখায়। হুজুর কবিরাজ তাকে তেল পড়া, পানি পড়া, এই সেই বিভিন্ন ধরনের জিনিস দেয়, কিন্তু কোনো কিছুতেই কিছু হয় না। এভাবে চলতে থাকে। অসুস্থ হয়ে এভাবে পড়ে থাকতে দেখে তার স্বামী তাকে বাড়িতে না নিয়ে বাপের বাড়িতে রেখে ফেলে রাখে। এখন ময়না ভাবির বড় বোন, এদিকে ময়না ভাবির মা তো নিজের মেয়ে, তাকে তো ফেলতে পারছে না। নিজের মেয়েকে তিনি দেখাশোনা করবেন বলে ঠিক করেন। এভাবে চলে যায় 6 মাস। 6 মাস পর ময়না ভাবির বড় বোন একেবারেই বিছানায় পড়ে যান। তখন তিনি চলাফেরাই করতে পারতেন না। তার প্রয়োজনীয় যত যা কিছু সব বিছানাতেই চলতো, খাওয়া দাওয়া, ওয়াশরুম, সবকিছুই। সে সারাদিন বিছানায় শুয়ে থাকে আর কাঁদে। এভাবে কেটে যায় আরো 5 মাস। একদিন রাত্রে সবাই ঘুমিয়ে আছে। রাত আনুমানিক কয়টা সেটা ময়না ভাবির মা বলতে পারবেন না। তিনি একটা শব্দ শুনতে পান। পাটখড়ি ভাঙলে যে ধরনের শব্দ হয়, ঠিক ওই ধরনের মটমট আওয়াজ। এই আওয়াজে তার ঘুম ভেঙে যায়। এমনিতেই তার মেয়ে অসুস্থ, রাতের বেলা বারবার তাকে জাগতে হয়, মেয়ের কাপড় চেঞ্জ করতে হয়, রাতে বারবার উঠতে হয়। এই কারণে তার ঘুম পাতলা হয়ে গিয়েছিল। তিনি উঠে খেয়াল করেন যে বাইরে রান্নাঘরের বেড়ার সাথে, পাটখড়ির বেড়া, কিছু একটা গা ঘেঁষছে। অনেক সময় কুকুর, বিড়াল কিন্তু পাটখড়ির সাথে গা ঘেঁষে শরীরটা চুলকানোর জন্য। মনে হয় কোনো বড় দেহওয়ালা প্রাণী ওই বেড়ার সাথে গা ঘষছে এবং খড়িগুলো মটমট করে ভাঙতেছে। তাদের রান্নাঘর কিন্তু কাঁচা রান্নাঘর আর ওই পাটখড়ির বেড়া দিয়ে ঘেরা। তিনি বাইরে কি শব্দ হয়, চোর আসছে কিনা এটা ভেবে কাউকে না ডেকে দরজা খোলেন এবং দরজা খুলে বারান্দায় বের হন। বারান্দায় বের হয়ে রান্নাঘরের দিকে তাকিয়ে চাঁদের আলোতে দেখেন বিশাল এক দানব রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছে। তার কোনো মাথা নাই, বুকের দুই পাশে 2টা চোখ মিটমিট করে চলছে, আর বুকের মাঝখান দিয়ে জিহ্বার মতো একটা কিছু বের হয়ে আসছে এবং সেটা আস্তে আস্তে বড় হয়ে সাপের মতো তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে ময়না ভাবির মা, তিনি জোরে এক চিৎকার দেন এবং ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেন। চিৎকার শুনে সবাই বের হয়ে আসে। কি হয়েছে কি হয়েছে? তখন তিনি বিষয়টা সকলকে খুলে বলেন। তার কথা শুনে সবাই বুঝতে পারেন যে ময়না ভাবির বোনের সাথে যে জিনিসটা দেখা দিয়েছিল সেটা ময়না ভাবির মায়ের সাথেও দেখা দিয়েছে। ময়না ভাবির মা তার পরদিন থেকে অসুস্থ হতে থাকেন। তাকে অনেক হুজুর কবিরাজ দেখানো হয়, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয় না। ওইদিকে দিন দিন তিনি অসুস্থ হতে থাকেন। ময়না ভাবির বোন যেদিন থেকে মাথাবিহীন শরীরটাকে দেখেছিলেন, ঠিক তার 1 বছরের মতো হয়েছে, বা 1 বছরের মাথার দিকে অসুস্থতার চরম শিখরে তিনি পৌঁছান এবং মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি এতটা অসুস্থ হয়ে গিয়েছিলেন যে তার মুখের দিকে তাকানো যেত না। শরীর শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। সে মৃত্যুর আগে শুধু কান্নাকাটি করত আর উপরের দিকে তাকিয়ে থাকত। ময়না ভাবির বড় বোন মারা যান, বাড়িতে শোকের ছায়া। এভাবে কেটে যায় 2-3 দিন। এই কয়েকদিন সবাই ময়না ভাবির মায়ের ভয়ের বিষয়টা কিছুটা ভুলে গিয়েছিলেন। ময়না ভাবির মা মেয়ের শোকে অনেকটাই ভেঙে পড়েন। একে তো ভয় পেয়েছেন, তারপর মেয়েকে এইভাবে মৃত্যু হতে দেখলেন। সুস্থ স্বাভাবিক একটা মেয়ে এভাবে মারা গেল।
তার শরীরও দিন দিন অসুস্থ হতে থাকে। আজ এই সমস্যা, কাল সেই সমস্যা, এভাবে করে শারীরিক সমস্যা দিন দিন বাড়তেই থাকে। তাকে অনেক কবিরাজ দেখানো হয়, কিন্তু সকল কবিরাজই বলে এটা যে আসলে কি আমরা বুঝতে পারতেছি না, আর এটা কোথায় থাকে, কেন আসছে, এটার প্রভাবে কি কি সমস্যা হচ্ছে, এইগুলো আমরা বুঝতে পারতেছি না। প্রত্যেকেই জিনের আসর বলে তেল পড়া, পানি পড়া সবকিছু দেয়, কিন্তু কিছুতেই কিছু হয় না। যেই ওই মাথাবিহীন শরীরটাকে দেখছে সেই অসুস্থ হচ্ছেই এবং কোনোভাবে সুস্থ হচ্ছে না, এবং এর কুল কিনারাও কেউ করতে পারছে না। তবে সবাই ধারণা করে ওই বল্লার বাগানে কিছু একটা রয়েছে, সেটা যাদের দেখা দিচ্ছে তারা অসুস্থ হচ্ছে। এভাবে চলতে থাকে দিন। ময়না ভাবির মা অসুস্থ থাকায় তার দাদি তাকে টুকটাক দেখাশোনা করতেন। সেও বৃদ্ধ মানুষ, কিন্তু বাড়ির বউ অসুস্থ, তিনি যতটুকু পারেন দেখাশোনা করতেন। এভাবে দিন যায়, আর ময়না ভাবির মা অসুস্থ হয়। ময়না ভাবিও তখন ছোট, সেও মায়ের পাশে থাকে, সেও দেখাশোনা করে। এভাবে কেটে যায় 6 মাস। ঠিক 6 মাস পর ময়না ভাবির বোনের মতো তার মাও বিছানায় পড়ে যান। সবকিছু ঠিক একই রকম ভাবে বিছানায় চলতে থাকে, কোনো হাঁটাচলা করতে পারেন না, দিন দিন শুকিয়ে যেতে থাকেন আর অসুস্থ হতে থাকেন। এভাবে কেটে যায় আরো 4-5 মাস। একদিন রাত্রে ময়না ভাবির দাদি, যিনি ময়না ভাবির মাকে দেখাশোনা করতেন, তিনি ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন। গ্রামের বাড়ির ওয়াশরুম তো ঘরের বাইরে থাকে, এটা আমরা সকলে জানি। তো উনি হারিকেন নিয়ে ওয়াশরুমে গিয়েছেন। ওয়াশরুম থেকে বের হওয়ার পর হঠাৎ করে বিরাট কিছু একটা মাটিতে পড়ার আওয়াজ শুনতে পান। মনে হলো আকাশ থেকে একটা হাতি ধপাস করে মাটিতে পড়েছেন। উনি তো গ্রামের মহিলা, অতটা ভয় পান না, ভেবেছে যে রাতের বেলা অনেক কিছুই এরকম শব্দ হতে পারে, বা কিছু একটা পড়তে পারে, বা গাছ থেকে ডাব পড়লেও অনেক সময় এরকম শব্দ হয়। তো তিনি কিছু না ভেবে ঘরের দিকে আসছেন। হঠাৎ করে চাঁদের আলোয় উনি দেখতে পান, হারিকেনের আলো তো ছিলই, চাঁদের আলোতে দেখতে পান যে ওই ঘরের পাশে কিছু একটা দাঁড়িয়ে আছে। তো উনি হারিকেনটা একটু উঁচু করে যখনই ধরেছেন যেটা কি দেখার জন্য, তখন তিনি দেখেন যে এটা একটা বিশাল অবয়ব, তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, তার বুকের 2 পাশে 2টা চোখ মিটমিট করছে, আর বুকের নিচে জিহ্বার মতো কিছু একটা বাইরে বের হয়ে নড়াচড়া করছে। উনি এটা দেখে প্রচন্ড ভয় পান। আর এটাও দেখেন যে ওই জিনিসটার যে জিহ্বার মতো কিছু একটা, এটা বড় হয়ে দূরের গাছ থেকে একটা ডাল ভেঙে, মানে ডালের সাথে ওই জিহ্বার মতো জিনিসটা পেঁচিয়ে ডাল ভেঙে তার সামনে এনে ফেলে। তারপর জিহ্বাটা আবার ছোট হয়ে যায়। এটা দেখে দাদি জোরে এক চিৎকার দেন এবং ওখানে অজ্ঞান হয়ে পড়ে যান। সবাই তার চিৎকার শুনে ঘরের বাইরে বের হয়ে আসেন, এসে দেখেন দাদি বেহুশ হয়ে পড়ে আছেন, আর তার পাশে আম গাছের বড় একটা ডাল পড়ে আছে। এটা দেখে সবাই বুঝতে পারে যে দাদির সাথে মনে হয় সেই মাথাবিহীন শরীরটা দেখা দিয়েছে, আর দাদির সাথে ভয়ানক কিছু হয়েছে। তখন সবাই দাদিকে ধরে নিয়ে ঘরে যায় এবং মুখে পানি ছিটিয়ে দাদির হুঁশ ফেরায়। তখন দাদি কি দেখেছেন সেই পুরো বিষয়টা খুলে বলেন। পরদিন থেকে দাদিকেও অনেক হুজুর কবিরাজ দেখানো হয়। দাদি চূড়ান্তভাবে অসুস্থ হওয়ার আগেই তার ট্রিটমেন্ট শুরু হয়, যাতে করে তিনি অসুস্থ না হন, কিন্তু কোনো কাজ হয় না, উনি অসুস্থ হতেই থাকেন। হুজুর কবিরাজ কেউ আসল তথ্য দিতে পারে না যে কেন এই পরিবারের মানুষের সাথে এই জিনিসটা দেখা দিচ্ছে, কি তার উদ্দেশ্য, কোনো তথ্যই কেউ বলতে পারে না। এর কিছুদিন পর ওই যে ময়না ভাবির বড় বোন, ঠিক 1 বছরের মাথায় যিনি মারা গিয়েছিলেন, তার মৃত্যুর 1 বছরের মাথায়, মানে ময়না ভাবির মা যিনি ভয় পেয়েছিলেন তিনিও মারা যান। 1 বছরের মাথায় বড় মেয়ে, তার 1 বছর পরে মায়ের মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া পড়ে যায়। স্বাভাবিকভাবে বাড়ির সবার মন মানসিকতা তখন খুবই খারাপ। আবার দাদির অসুস্থতার বিষয়টা সামনে চলে আসে। দাদি দিন দিন অসুস্থ হচ্ছেন তো হচ্ছেনই। হুজুর কবিরাজের পাশাপাশি যত ডাক্তার ছিল বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো কিছুতেই কোনো ফল হয় না। ময়না ভাবির বোন এবং মাকেও কবিরাজির
পাশাপাশি ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। এভাবে দিন কাটতে থাকে। ঠিক 6 মাস পর দাদিও বিছানায় পড়ে যান। ওনার হাত পায়ে ফোসকা পড়তে থাকে। এমনিতেই বয়স্ক মানুষ, বেশ রুগ্ন হয়ে গেছেন, তারপরে শরীর শুকিয়ে যেতে থাকে, তেমন কিছু খেতে পারতেন না। এভাবে কেটে যায় আরো প্রায় 4-5 মাস। একদিন ময়না ভাবির চাচা মাঠের কাজ শেষ করে দুপুরের দিকে ওই বল্লার বাগানের পাশ দিয়ে বাড়িতে ফিরছিলেন। তার হাতে একটি কোদাল ছিল। তিনি বল্লার বাগানের অনেকটা পার হয়ে গেছেন, আর কিছুটা পথ বাকি। তখন তার চোখ যায় বল্লার বাগানে থাকা একটা আম গাছের দিকে, এবং তিনি যা দেখেন সেটা দিনে হোক বা রাতে হোক কোনো জীবন্ত মানুষেরা দেখতে চাইবেন না। তিনি দেখেন একটা বডি আম গাছে, বড় একটা ডাল রয়েছে, সেই ডালে দড়িতে ঝুলে রয়েছে, কিন্তু বডিটার মাথা নাই। আর যে দড়িটা, ওই দড়িটা দিয়ে ওই বডির পিঠ জড়িয়ে রাখা, আর ওই বডিটার বুকের দুই পাশে দুইটা চোখ মিটমিট করে জ্বলছে, আর বুকের নিচে জিহ্বার মতো ওই জিনিসটা বের হয়ে আছে। আর জিহ্বার মতো জিনিসটা দিয়ে ময়না ভাবির চাচাকে ইশারা করে ডাকছে। চাচা এটা দেখে ওরে মা ওরে বাবা বলে চিৎকার করতে করতে বাড়ির দিকে দৌড়াতে থাকেন। দৌড়াতে দৌড়াতে তিনি বাড়িতে পৌঁছান এবং বাড়ির বারান্দায় বসে হাঁপাতে থাকেন। তার চিৎকার শুনে সবাই আসে তখন কি হয়েছে জানতে। যখন সবাই জানতে চান তিনি কি দেখেছেন, সবাইকে বিষয়টা খুলে বলেন। সবাই তখন বুঝতে পারেন ময়না ভাবির চাচার সাথেও সেই মাথাবিহীন জিনিসটা দেখা দিয়েছে। তার মানে তার সামনে কঠিন বিপদ আসছে। আগের 3 জনকে হুজুর কবিরাজ দেখানো হয়েছে, কোনো কাজ হয়নি বলে ময়না ভাবির চাচাকে আর কোনো হুজুর কবিরাজের কাছে নেওয়া হয়নি। বাড়িতে বসেই বাড়ির সবাই তার ঘরোয়া চিকিৎসা করতে থাকেন, কিন্তু কোনো কিছুতেই কিছু ঠিক হচ্ছে না। এভাবে কাটতে থাকে দিন। আর অল্প কিছু দিনের মধ্যে ময়না ভাবির বোন এবং মায়ের মতো ঠিক 1 বছরের মাথায় ময়না ভাবির দাদিও মারা যান। এভাবে একে একে বাড়ির 3টা তাজা প্রাণ চলে যাওয়ায় বাড়ির অবস্থা অনেকটাই বদলে যায়। কারবার কাজে মন বসে না, সংসারে কোনো আয় উন্নতি নাই, মাঠে আর তেমন ফসল ফলে না, সব মিলিয়ে দুর্বিষহ এক অবস্থা। কিন্তু দিন তো চলে যেতে থাকে, এভাবেই চলতে থাকে দিন। ওদিকে ময়না ভাবির চাচার অবস্থাও দিন দিন খারাপ হতে থাকে। তিনিও তেমন কিছু খেতে পারতেন না, আস্তে আস্তে হাঁটাচলা করতেন, রাতে ঘুমালে গোঙানির শব্দ হতো। কিছুদিন পর চাচার একটা হাত প্যারালাইজড হয়ে যায়। চাচার অবস্থাও দিন দিন খারাপ হতে থাকে। ঠিক 6 মাস পর আগের 3 জনের মতো চাচাও বিছানায় পড়ে যান। আগের 3 জনের মতো তারও একই রকম অবস্থা, সবকিছু বিছানায় চলতে থাকে। তিনিও দিন দিন শুকিয়ে কাঠ হতে থাকেন আর সারাদিন কান্নাকাটি করতে থাকেন। নিরুপায়ী মানুষগুলোর অবস্থা দেখে বাড়ির বাকি লোকজন দিন রাত 24 ঘন্টা আতঙ্কে থাকতেন যে কখন সেই মাথাবিহীন শরীরটার সাথে দেখা হয়ে যাবে, আর দেখা হলেই তো এই অবস্থা হবে। এসব কথা যখন গ্রামবাসী সবাই জেনে গেল তখন সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতে লাগলো। সবাই ওই বল্লার বাগান এড়িয়ে চলতে শুরু করে। কিন্তু তাতে কি, বিপদ যদি একবার দরজায় এসে দাঁড়ায় একমাত্র আল্লাহ ছাড়া কিন্তু কারো সাধ্য নাই সেটা আটকানোর। চাচার অবস্থা দিন দিন শোচনীয় হতে থাকে। চাচাকে সবসময় দেখাশোনা করতো চাচি। এভাবে কেটে যায় আরো 4-5 মাস। একদিন সন্ধ্যায় চাচা চাচিকে বলে যে মুরগির মাংস দিয়ে ভাত খাবে। তো চাচি তার পালের একটা মুরগি জবাই দিয়ে রান্না বাড়া শেষ করতে করতে রাত 8টার মতো বেজে যায়। এরপর তিনি রান্নাঘরে চুলায় রান্না উঠিয়ে দেন। রান্না শেষ করে সবকিছু গুছিয়ে চুলার আগুন নিভিয়ে চাচি যখন ঘরে যাচ্ছিলেন তখনই তার চোখ যায় বাড়ির এক পাশে। চাঁদের আলোয় তিনি দেখেন তার স্বামী এবং শাশুড়ির মুখে শোনা সেই মাথাবিহীন শরীরটা একটু দূরে তার সামনে দাঁড়িয়ে আছে। তার বুকের 2 পাশে 2টো চোখ মিটমিট করছে, আর বুকের নিচে জিহ্বার মতো একটা জিনিস নড়াচড়া করছে। জিহ্বার মতো জিনিসটা হঠাৎ এসে চাচির হাতে থাকা তরকারি বাটিটা ফেলে দেয়। এটা দেখে চাচি চিল্লাতে চিল্লাতে ঘরে ঢুকে যান। তখন তার ছেলেরা বাইরে আসে এবং মায়ের ঘরে এসে দেখে মা বড় বড় চোখ করে তাকিয়ে আছে আর হাঁপাচ্ছে। তখন তার চোখে মুখে পানি ছিটিয়ে দিয়ে কয়েকবার তার মাথায় হাত বুলিয়ে দেন তার ছেলেরা এবং বলেন যে কি হয়েছে, বিষয়টা খুলে বলো। তিনি খুলে বলেন বিষয়টা। এটা শুনে তার ছেলেরা বুঝতে পারে যে তার বাবা, দাদি, বোন, চাচির মতো তার মায়ের সাথেও খারাপ কিছু করতে যাচ্ছে। তার মায়ের সময়ও হয়তো বেশি দিন নেই।
সন্তানের সামনে মা বাবা এইভাবে তিলে তিলে শেষ হয়ে যাবে, এটা কি কোনো সন্তান মেনে নিতে পারে? তাই তারা হন্যে হয়ে ভালো মানের কবিরাজ খুঁজতে থাকে, কিন্তু সেই মানের কোনো কবিরাজকে তারা পাই না। কিন্তু তারা এই বিষয়ের সমাধান কার কাছে গেলে হবে বুঝতে পারছে না, খুঁজতে থাকে। এদিকে তাদের মা মানে ময়না ভাবির চাচির অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। এর কিছুদিনের মধ্যে ময়না ভাবির চাচা ঠিক তার মায়ের মৃত্যুর 1 বছরের মাথায় মারা যান। প্রত্যেকজন মৃত্যুর আগে শুকিয়ে কাঠ হয়ে যেত, শরীর ফ্যাকাশে হয়ে যেত, দেখলে মনে হতো শরীরে বড় ধরনের কোনো রোগ বাসা বেঁধেছে। শরীরের দিকে তাকালে মনে হতো শরীরে 1 ফোঁটা রক্তও নেই। বছর যত যাচ্ছে একটি করে প্রাণ যাচ্ছে। কবে কখন কার সাথে ওই নরখাদকের দেখা হয়ে যায় এটা বলা মুশকিল। এদিকে গ্রামের মানুষ ওদের এড়িয়ে চলা শুরু করে, যেহেতু ময়না ভাবির পরিবার সহ তার চাচাদের বাড়ি বল্লার বাগানের পাশ ঘেঁষা ছিল, তাই দরকার হলেও এলাকার মানুষ তাদের বাড়ির আশেপাশে সহজে যেত না। বাবা, দাদা, চাচি, বোন এই ভয়ানক কারণে মৃত্যুর পরে ময়না ভাবির চাচাতো ভাইয়েরা তার মাকে বাঁচাতে ভালো তান্ত্রিক খুঁজতে থাকে। তখন তার একজন ভালো মানের তান্ত্রিক পেয়ে যান, তাকে বাড়িতে নিয়ে আসেন। তান্ত্রিক বাড়ির চারপাশে ঘুরে যখন বল্লার বাগানের দিকে তাকায়, তখন এক দৃষ্টিতে সে বাগানের দিকে তাকিয়ে থাকে। বাড়ির লোকজন দেখে তান্ত্রিকের এক দৃষ্টিতে মানে এই বল্লার বাগানের দিকে তাকিয়ে থাকা। তো ময়না ভাই চাচাতো ভাই গিয়ে তান্ত্রিকের গায়ে হাত দেন, তখন তান্ত্রিকের হুঁশ ফেরে। তখন সবাই বলে যে আপনি বাগানের দিকে এইভাবে এক দৃষ্টিতে কি দেখছিলেন? তখন তান্ত্রিক বলে, তোমরা বাগান কোথায় দেখছো? ওদিকে তো আমি কোনো বাগান দেখি না। আমি দেখলাম ওখানে পাহাড়ের মতো বিশাল বিশাল দেয়ালের মতো, আর দেয়ালের মাঝখানে বড় বড় দুটো লাল চোখ জল করছে, আর চোখের কিছুটা নিচ থেকে বড় একটা জিহবার মতো বের হয়ে আসছে। হঠাৎ ওই জিহবাটা আমার দিকে আসতে থাকে। তখন আমি কোনো নড়াচড়া করতে পারছিলাম না, কথা বলতে পারছিলাম না, শুধু এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। জিহবাটা যখন আর 8 থেকে 10 হাত দূরে, তখন আমার গায়ে কে যেন হাত দিল, তখন আমার হুঁশ ফেরে। তখন আমি কথা বলা এবং নড়াচড়া করার শক্তি ফেরত পাই। এখানে অনেক ভয়ানক কিছু রয়েছে। জীবনে বহু জিন নিয়ে কাজ করেছি, কিন্তু এই প্রথমবার আমি প্রাণনাশের হুমকিতে পড়লাম। আমি এমন ভয়ানক কিছু এর আগে দেখিনি। এ কাজ আমি কেন, অন্য কেউ পারবে বলে মনে হয় না। তবু তোমরা খুঁজতে থাকো, ভালো কাউকে পাও কিনা। আমি চললাম। তান্ত্রিক এসব কথা শুনে বাড়ির সকলে হতাশ। এত কষ্ট করে ঘুরে ঘুরে এত নাম করে একজন তান্ত্রিক পাওয়া গেল, তিনিও এইভাবে হতাশ হয়ে চলে গেলেন। তিনি কোনো কাজ করতে পারলেন না, নিজেও হতাশ হলেন, বাড়ির সকলকে হতাশ করলেন। মনে হয় চাচির অবস্থাও দিন দিন খারাপ হতে থাকে। তার নতুন একটা সমস্যা শুরু হতে থাকে, সেটা হলো তার পেটে অনেক ব্যথা করতো মাঝে মাঝে। মনে হতো তার পেটের মধ্যে কিছু একটা আছে এবং সেটা এক পাশ থেকে অন্য পাশে নাকি যাচ্ছে। তাকে ডাক্তারও দেখানো হয়, কোনো কাজ হয় না। আগের কজনের মতো ঠিক 6 মাসের মাথায় ময়না ভাবির চাচাও মানে চাচিও বিছানায় পড়ে যান। তার অবস্থা আগের মতো হয়ে যায়, ঠিক যারা যেভাবে মারা গিয়েছিলেন 6 মাসের পরে যে অবস্থাটা হয়েছিল, ঠিক সেভাবে সবকিছু বিছানায় চলতে থাকে। এইভাবেই চলে যায় 4-5 মাস। শুধু কান্নাকাটি করতেন আর উপরের দিকে তাকিয়ে থাকতেন, মনে হয় কিছু একটা দেখতেন। একদিন ময়না ভাবির আরেক চাচার ছেলে হাট করে বাড়িতে ফেরার পথে বাগানের খুব কাছাকাছি এবং বাড়িরও খুব কাছাকাছি এমন একটা জায়গায় আসেন। তখন রাস্তায় তার সামনে সেই মাথাবিহীন শরীরটাকে দেখতে পান। বুকের 2 পাশে দুটো চোখ মিটমিট করছে আর বুকের নিচে জিহবার মতো কিছু একটা নড়াচড়া করছে। এটা দেখে ময়না ভাবির চাচাতো ভাই অনেক ভয় পেয়ে যায়। তার হাতে ছিল বাজারের ব্যাগ। কাঁপতে কাঁপতে হাত থেকে বাজারের ব্যাগটি পড়ে যায়। ময়না ভাবির চাচাতো ভাই নড়াচড়া করতে পারে না, কথাও বলতে পারে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। তখন বুকের নিচে নড়াচড়া করা জিহবার মতো ওই জিনিসটা লম্বা হয়ে এসে ময়না ভাবির চাচাতো ভাইকে সজোরে থাপ্পড় মারে। ওই জিহবাটা দিয়ে থাপ্পড় মারে আর কি। তো থাপ্পড় করার সাথে সাথে সে হাত পা নড়াচড়া করতে পারে এবং ওখান থেকে দৌড় দেয়। একটা সময় বাড়িতে গিয়ে জোরে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। সবাই বাইরে বের হয়ে এসে দেখে যে সে বাইরে পড়ে আছে। তখন সবাই তাকে ধরে ঘরে নেয় এবং নাকে মুখে পানি দেয়, কিন্তু কিছুতে তার হুঁশ আসে না। সকাল হয়ে যায়, তাও হুঁশ আসে না। হুঁশ না আসায় তারা তাকে হুজুর দেখায়, হুজুর পানি ছিটিয়ে দেয়, কোনো লাভ হয় না।
এভাবে 17 দিন কেটে যায়। 17 দিন পর তার হুঁশ ফেরে। যখন হুঁশ ফেরে তখন সে লাফিয়ে ওঠে। দেখে মনে হচ্ছিল সে খাটে শুয়েছিল, হঠাৎ করে লাফিয়ে উঠেছে। অথচ 17টা দিন যে সে বেহুশ অবস্থায় ছিল এই ধরনের কোনো ছিটে ফোটাও তার ভিতর নাই। তার হুঁশ ফেরার পর সে কি হয়েছিল সেটা খুলে বলে। তখন সবাই বুঝতে পারে যে সে কার সামনে পড়েছিল। এরও সময় হয়তো আর 1 বছর, এও বেশি দিন বাঁচবে না। সবাই তো কান্নাকাটি শুরু করে দেয়। সবাই তাকে সান্ত্বনা দেয় যে না, কিছু হবে না, কিন্তু সবার মনে কিন্তু ভয় থেকেই যায়। এইভাবে চলতে থাকে দিন। ময়না ভাবির চাচাতো ভাইও দিন দিন একটু একটু করে অসুস্থ হতে থাকে। এর কিছুদিনের মাথায় ময়না ভাবির চাচিও আগের জনের মতো 1 বছরের মাথায় মারা যান। এভাবে একে একে বাড়ির 5 জন মারা যায়। পরিবারটি আস্তে আস্তে ছোট হতে থাকে আর ভয় বাড়তে থাকে। সবাই ভেবেই নেয় যে সবাই এক এক করে ওই মাথাবিহীন শরীরটার সম্মুখীন হয়ে মারা যাবে। সবার দিন ভয়ে আতঙ্কে কাটতে থাকে। আর চাচা বুক ভরা কষ্টে দিন কাটাতে থাকেন। মনে হয় চাচাতো ভাই দিন দিন আরো অসুস্থ হতে থাকেন। দিন দিন তার মুখ হালকা বাঁকা হতে থাকে। ওই যে মুখে যেখানে থাপ্পড় মেরেছিল জিহ্বাটা দিয়ে, ওই পাশটা বাঁকা হতে থাকে। কোন হুজুর কবিরাজ বেটে খাওয়ালেও কিছুতেই কিছু হচ্ছে না। কিন্তু একটা জিনিস পরিষ্কার যে এই জিনিসটি গ্রামের অন্য কারোর সাথে কিন্তু হচ্ছে না, শুধু বাগানের পাশে বসবাস করা পরিবারগুলোর সাথেই কেন হচ্ছে? এর কি সমাধান? এর কি সমাধান আদৌ আছে, নাকি নির্মমতা ভয়াবহতায় এইভাবে একটা বংশ নির্বংশ হয়ে যাবে? ঠিক 6 মাস পর ময়না ভাবির এই চাচাতো ভাইও বিছানায় পড়ে যায়। শুকিয়ে যেতে থাকে, কিছু খেতে পারবে না। হালকা পাতলা কিছু খেতে পারে, যেহেতু বিছানায় পড়ে গেছে সবকিছু বিছানায় চলতে থাকে। এভাবে কি আর জীবন চলতে পারে? প্রায় বছর ঘনিয়ে আসে। ময়না ভাবির যে চাচাতো ভাই অসুস্থ, তার ছোট ভাই একদিন সন্ধ্যার পর দোকান থেকে বাড়ি ফিরছিল। পুরো পথ ফাঁকা, কারণ 1990 সালের কাছাকাছি সময়ে সন্ধ্যার পর আসলে রাস্তায় মানুষ পাওয়া কঠিনই ছিল। তো অনেক রাত হয়ে যাচ্ছিল, সে বাড়িতে ফিরে আসছিল। আসলে অনেক রাত হওয়ার কারণে আবার বাড়ির লোকজন চিন্তিত হয়ে পড়ে। এমনিতে তো বিভিন্ন সমস্যা চলছে, কয়েকজন মিলে তাকে খুঁজতে বের হয়। একটু সামনে গিয়ে দেখে যে সে রাস্তায় পড়ে আছে। নাকে মুখে হাত দিয়ে দেখে সে মারা গেছে। এখন কে মেরেছে, কিভাবে মারা গেছে এটা বোঝা কঠিন, কারণ সে তো কিছু বলে যেতে পারেনি। তাকে সবাই মিলে বাড়িতে নিয়ে আসে এবং পরদিন তাকে জানাজা পড়িয়ে কবর দেওয়া হয়। এভাবে চলে যায় 6টা প্রাণ। এর ঠিক কিছুদিন পর আরো একজন মারা যায়। আসলে খুবই কষ্টদায়ক, কি বলবো। 6 বছরে 7টি প্রাণ ঝরে যায়। একই জিনিস দেখে একইভাবে অসুস্থ হয়ে ধুকে ধুকে 6 জন তো পথেই মারা গেল। মানে 6 জন তো মারা গেল, একজন তো পথেই মারা গেল। 6 জন তো কি দেখেছিল জানা গিয়েছিল, আর একজন তো বলতেই পারেনি কিছু। গ্রামের মানুষের তখন টনক নড়ে খুব ভালোভাবে। তারা সকলে বসে সিদ্ধান্ত নেয় যে এইভাবে একটা পরিবার শেষ হয়ে যাচ্ছে আমাদের সামনে, আর আমরা তাদেরকে অ্যাভয়েড করে যাচ্ছি ভয়ে যে আমাদের কিছু হবে। এটা তো চলতে পারে না, এটার সমাধান করতে হবে। আর একজন মানুষকে আমরা মরতে দেব না, আমরা সবাই মিলে এই সমস্যার বিরুদ্ধে লড়বো। হয় সবাই মরবো, না হয় সবাই বাঁচবো, কিন্তু এটা আর চলতে দেওয়া যায় না। তখন গ্রামের সবাই মিলে ভালো মানের একজন হুজুর খুঁজতে থাকে। ছোটখাটো মানে হুজুর দিয়ে হবে না, খুব প্রবীণ এবং খুব অভিজ্ঞতা সম্পন্ন মানুষ লাগবে। এর ভিতরে একদিন নতুন করে ঘটে আরেক ঘটনা। ময়না ভাবির যে চাচা চাচি মারা গেছে ভয় পেয়ে তার ছোট ছেলে একদিন বল্লার বাগানের পাশে সেই বেগুন গাছে, মানে বেগুন যে বাগান আর কি সেখানে কিছু করতে যান। তখন অবশ্য বেগুন হয়নি, কয়েকদিন হলো গাছ লাগিয়েছে। সে হঠাৎ করে চিৎকার দেয় এবং ওখানে বেহুশ হয়ে পড়ে যায়। তার চিৎকার শুনে বেগুন বাগানে এসে সবাই খোঁজাখুঁজি শুরু করে। তখন খুঁজতে খুঁজতে ময়না ভাবির চাচাতো ভাইকে পড়ে থাকতে দেখে। তাকে বাড়িতে আনা হয়, মুখে পানি দিয়ে হুঁশ ফেরানো হয়। কিন্তু দুঃখের বিষয় হলো হুঁশ হওয়ার পর থেকে সে কোনো কথাই বলতে পারে না, শুধু সবার দিকে তাকিয়ে থাকে। তখন সবাই বুঝতে পারে যে ঘটনা কি ঘটেছে। সবাই চিরুনি অভিযানের মতো হুজুর খুঁজতে থাকেন। অবশেষে একজন কামেল মানুষের সন্ধান আল্লাহ পাইয়ে দেন,
যিনি কিনা ওই সময় খুবই নাম করা একজন বুজুর্গ মানুষ ছিলেন। দক্ষিণবঙ্গের কোন এক জায়গার নাম করা এক হুজুর। তার নাম বললে অনেকেই চিনবেন, যার কারণে মাশফিক ভাই তার নামটি বলেননি। তার বাড়িতে যাওয়া হয় গ্রামবাসী সহ ওই বাড়ির 2 জন। ওই হুজুরের দেখাও তারা পেয়ে যান। হুজুরকে তারা গত 6 বছরের সকল ভয়াবহতা তুলে ধরেন এবং তাদের বাড়ির একটা ছেলে যে ভয় পেয়ে জবান বন্ধ হয়ে গেছে সেটাও হুজুরকে বলেন। হুজুর তাদেরকে বলেন, আপনারা 7 দিন পরে আসবেন, আমি দেখি আসলে সমস্যাটা কি হয়েছে। 7 দিন পর যখন তারা আবার যান, তখন হুজুর তাদেরকে নিয়ে ঘরে বসতে দেন এবং তাদের সাথে কথা বলতে শুরু করেন। হুজুর বলেন যে আমার এক প্রভাবশালী জিন ছাত্র, তার অনেক ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন এবং সে খুব ভালো একজন আলেম এবং তার অনুগত, তার শিষ্য আবার অনেক জিন রয়েছে। তো আমার সেই প্রভাবশালী জিন ছাত্র, তার অনুগত জিন, এবং সে নিজে দীর্ঘ সময় ধরে 7 দিন ধরে ঘাটাঘাটি করে খুব ভয়ানক কিছু তথ্য সংগ্রহ করেছে। সেই বিষয়টি এখন আপনাদের সামনে বলতে চাই। আপনাদের গ্রামে ওই যে বল্লার বাগান রয়েছে, ওইখানে বিশাল এক সমস্যা রয়েছে। বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ সহ দক্ষিণবঙ্গ জুড়ে এই একটা সময় এখানে অনেক হিন্দু পরিবার বসবাস করত। 1850 কি 1860 সালের দিকে ওই গ্রাম ছিল হিন্দু অধ্যুষিত গ্রাম। ওই গ্রামে রমেশ নামে একটা ছেলে ছিল। ছোটবেলা থেকে সে খুব সাহসী এবং অলৌকিক কিছু ঘটলে সে বুঝতে পারত এটা আল্লাহ প্রদত্ত একটা ক্ষমতা। একবার কি হলো, ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিয়ে একটা ছেলে তার বোনকে বশ করে ভাগিয়ে নিয়ে যায়। তখন সে দেখেছিল তার বাবা মায়ের কান্না, কষ্ট আর দুঃখ। তখন রমেশ শপথ নেয় এই ব্ল্যাক ম্যাজিক কি জিনিস সেটি সে দেখবে এবং এর শেষ দেখে ছাড়বে। সে এই বিষয়ে ঘাটাঘাটি শুরু করে, কিন্তু ওই মানের দীক্ষা সে লাভ করতে পারে না। ওদিকে বাবা মায়ের কষ্ট তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সেও নাছর বান্দা, যে কোনো মূল্যে এই ব্ল্যাক ম্যাজিক মানে তন্ত্র সাধনা তাকে হাসিল করতেই হবে। তখন তার এক বন্ধু তাকে একটা ঠিকানা দেয়। ভারতের মেঘালয়ে তার এক রিলেটিভ আছে, ওইখানে এই বিষয়ে খুব চর্চা হয়। তখন সে কোনো কিছু না ভেবে রাজি হয়ে যায় সেখানে যেতে। তার চিন্তাধারা একটাই, যে কোনো মূল্যে সেই তন্ত্র সাধনা শিখবে এবং বড় সাধক হবে। যেহেতু অলৌকিক বিষয়ে রমেশের একটা ন্যাচারাল জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছিলেন। তো রমেশ বাড়ির কাউকে কিছু না জানিয়ে একদিন তার বন্ধুর সাথে মেঘালয়ের উদ্দেশ্যে রওনা হয়। অনেক দিনের যাত্রা শেষে একটা সময় সেখানে পৌঁছায় তারা। পৌঁছানোর পর তার মনের ইচ্ছা তার বন্ধুর রিলেটিভকে জানায়, কিন্তু তার রিলেটিভ, ওই তার মানে রমেশের বন্ধুর রিলেটিভ কিছুতেই এই বিষয়ে রাজি হচ্ছিলেন যে এমন একটা জিনিস শিখবে, এর পরিণতি তো ভালো না। কিন্তু রমেশের মনে যে জেদ রয়ে গেছে, কারণ সে তো তার বাবা মায়ের কষ্ট মেনে নিতে পারেনি, এই বিষয়টি তাদেরকে বোঝাতে সক্ষম হয় রমেশ। তখন তারা রমেশকে একজন বিখ্যাত সাধুর কাছে নিয়ে যান। তখন সাধুকে রমেশ সবকিছু খুলে বলেন। সাধু অনেক বোঝায় যে এটা দরকার নাই, তোমার শেখার দরকার নাই, কিন্তু রমেশ অনেক কাকুতি মিনতি করে যেন সাধু তাকে তার শিষ্য বানিয়ে নেয়। তারপর সাধু বলে ঠিক আছে, কয়েকদিন তার পরীক্ষা নেবে, যদি সে পারে তাহলে তাকে শেখাবে। সাধু কয়েকদিন রমেশকে যে কাজ দিয়েছে সে সুন্দর করে সবকিছু করে দেখায়। সাধু বুঝতে পারেন যে রমেশের ভিতরে আসলে ন্যাচারালি অদ্ভুত কিছু ক্ষমতা সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছেন। তাকে শেখালে সে বিষয়টার মানে গুরুত্ব বুঝবে এবং সেটা ধারণ করতে পারবে। এই কারণে সাধু তাকে বিভিন্ন শিক্ষা দিতে থাকে। ওদিকে একমাত্র ছেলে রমেশ কোথায় হারিয়ে গিয়েছে, সে বেঁচে আছে নাকি মারা গেছে, নাকি কেউ তাকে মেরে ফেলেছে, এই চিন্তা আর মেয়ের চলে যাওয়ার কষ্টে রমেশের মা বাবা একদিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরে গ্রামবাসী তাদের লাশ সৎকার করে। ওদিকে রমেশ আস্তে আস্তে সিদ্ধি লাভ করতে থাকে। ওই সাধু রমেশকে বিভিন্ন জায়গায় পাঠাতো আর রমেশ সফলতার সাথে কাজগুলো করে আসতো। এভাবে করতে করতে 7 বছর ধরে রমেশ ওই সাধুর থেকে সব ধরনের তন্ত্র মন্ত্র সিদ্ধি এগুলো লাভ করে। ব্ল্যাক ম্যাজিক সহ বড় ধরনের সমস্ত কাজে সে পারদর্শী হয়ে ওঠে এবং বড় বড় কাজে সাধু তখন রমেশকে পাঠিয়ে সমাধান করত। এই সাধু যে সকল জিনদেরকে দিয়ে কাজ করত এগুলো সবাই ছিল হিন্দু ধর্মাবলম্বী এবং পিশাচ প্রকৃতির জিন, কিন্তু এর ভিতর একটা জিন ছিল, সে ছিল ইহুদি জিন। সে তার সমাজে কোনো একটা অপকর্ম করার কারণে
ওই ইহুদি জিন সম্প্রদায় থেকে সে বিতাড়িত হয়ে যায়। এখন সে ইহুদি জিন হওয়ার কারণে অন্য কোনো সম্প্রদায়ের জিনের তাকে আশ্রয় দিত না, যেখানে যেত তাকে বিতাড়িত করত। একটা সময় এক হিন্দু জিনের সাথে তার সখ্যতা গড়ে ওঠে। তখন ওই হিন্দু জিন তাকে এই ভারত উপমহাদেশে নিয়ে আসে এবং ওই সাধুর কাছে নিয়ে যায়। সাধু সব শুনে ওই জিনকে আশ্রয় দেয়। ওই জিনটা নাকি এতটাই শক্তিশালী ছিল যে পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে তাণ্ডব চালিয়ে মুহূর্তেই ফিরে আসতে পারত, যেটা সাধুর কাছে থাকা অন্যান্য জিনদের পক্ষে ছিল সম্পূর্ণ অসম্ভব একটি ব্যাপার। তখন ছলে বলে টোপ দিয়ে আশ্রয় দিয়ে সাধু ওই ইহুদি জিনকে বশ করে ফেলে, যাতে সাধুর ইশারায় মানে ওই জিনটি সব কাজ করতে পারে এবং এমন কাজ করে যে ওই জিনটি যেন পালিয়ে যেতে না পারে। যদিও বা সাধু এই কাজ করেছিল, তাকে বশীভূত করেছিল, কিন্তু ওই জিনটির মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ ছিল। ওই জিনটি যখন কোথাও গিয়ে আশ্রয় পায়নি, সমস্ত পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেরিয়েছে, কেউ তাকে আশ্রয় দেয়নি, সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কারণ ইহুদি জিন কিন্তু খুব শক্তিশালী হয়, কিন্তু ইহুদি জিনের সংখ্যা খুব কম। আর এই কারণে ইহুদি জিন হওয়ার সুবাদে তাকে অন্য জিনেরা তাকে আশ্রয় দিত না, যেহেতু টোটালি ভিন্ন সম্প্রদায়ের একটা জিন। সাধুর কাছে আশ্রয় পাওয়ার পর সাধুকে সে পিতৃ তুল্য মনে করত। সাধুর মুখের কথাই ছিল তার জন্য দৈববাণী। সাধু যেটা আদেশ করত সাথে সাথে সে সেটা করে দেখাতো। সাধু ওই জিনের প্রতি ভালোবাসা জন্মে যায়, যেহেতু অন্যান্য জিনদের থেকে তার ক্ষমতা অনেক বেশি। তো একটা সময় সাধুও ওই জিনকে মানে পুত্রতুল্য মনে করতে থাকে। তাদের দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক হয়। এদিকে রমেশের প্রতিও সাধুর একটা ভালোবাসা কাজ করতে থাকে। সেও খুব তন্ত্রমন্ত্রে খুব ভালো পারদর্শী। মাঝে মাঝে এই ইহুদি জিনকে সাথে দিয়ে রমেশকে বিভিন্ন জায়গায় পাঠাতো। একে তো রমেশ নিজেও অনেক পারদর্শী ছিল, তারপর ওই ইহুদি জিন সাথে ছিল, অনেক অসাধ্য কাজ ওরা সাধন করে একসাথে চলে আসতো। এদিকে ইহুদি জিনের এই পারদর্শিতা রমেশকে মুক্ত করে এবং রমেশ চিন্তা করে যে এই ইহুদি জিনকে তার লাগবে। একটা পর্যায়ে সে সাধুকে বলে যে আপনার এই ইহুদি জিনকে আমাকে দিয়ে দেন, তো আপনি যে শর্ত দিবেন আমি রাজি, কিন্তু আপনার এই ইহুদি জিনকে আমাকে দিয়ে দেন। এখন সাধু বলে যে রমেশ তুই কি চাবি আমার কাছে চা, কিন্তু একে চাইস না। একে সৃষ্টিকর্তা আমার কাছে পাঠাইছে, আমি ওকে পুত্রতুল্য মনে করি, ও আমাকে পিতৃতুল্য মনে করে, ওকে তো আমি ছাড়তে পারবো না। এখন রমেশও নাছরবান্দা, সে কোনোভাবে ওই জিনটিকে ছাড়া যাবে না এবং তাকে আয়ত্ত করতে চায়। রমেশ সুযোগের অপেক্ষায় থাকে। একটা সময় তার সামনে সেই কাঙ্ক্ষিত দিন চলে আসে। সাধু একটা কাজে কয়েকদিনের জন্য মানে পারিবারিক কাজ ছিল, একটা অন্য এলাকায় যায়। সুযোগ পেয়ে রমেশ তার যত ধরনের তন্ত্র মন্ত্র সহ বশ করা মানে বশীভূতকরণ যত অভিজ্ঞতা তার ছিল সবকিছু প্রয়োগ করে। আর ইহুদি জিনটিকে সাথে নিয়ে সে বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে ওই ইহুদি জিনের বিভিন্ন বিষয় তার জানা ছিল। সে তার সকল বিদ্যা প্রয়োগ করে ওই ইহুদি জিনটিকে সাধুর অবর্তমানে কবজা করতে সক্ষম হয়। ওই ইহুদি জিনটি বলে, এই ভুল করিস না রমেশ, এই সাধুর থেকে আমাকে আলাদা করিস না, ভুলে যাস না আমার যখন কোনো জায়গা ছিল না ওই সাধু আমাকে জায়গা দিয়েছে, তুই বড় ভুল করছিস, তোকে কিন্তু চরম মূল্য দিতে হবে, আমাকে জোর করে এখান থেকে আলাদা করিস না। সাধু যদি বলে আমি চলে যাব, তোর সাথে যাব, তুই যা বলবি আমি তাই করব, কিন্তু সাধুর অনুমতি ছাড়া আমি কোথাও যাব না, তুই জোর করে আমাকে বশীভূত করার চেষ্টা করিস না। কিন্তু ততক্ষণে রমেশ তাকে কবজা করে ফেলেছে। রমেশ বলে সাধু কি করবে না করবে সেটা আমি দেখে ছাড়বো, আজ থেকে তুই আমার গোলাম, আমি যা বলবো তুই তাই করবি। এদিকে ওই ইহুদি জিনের আর কিছু করার ছিল না। তখন রমেশ ওইখান থেকে মানে সাধুর এলাকা ছেড়ে তার সবকিছু নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বেশ কয়েকদিন যাত্রার পর সে বাড়িতে পৌঁছায়, শোনে যে তার বোনের শোকে আর তার হারিয়ে যাওয়ার শোকে তার মা বাবা এইভাবে আত্মাহুতি দিয়েছে। তখন সে বাপের ভিটায় একটা ছোট ঘর করে এবং সেখানে থাকা শুরু করে। রমেশের বাড়িটা ছিল ওই বল্লার বাগানের পাশেই, ঠিক এই যে ময়না ভাবির যে বাড়ি এই বাড়ির একদম নিকটে।
ওইখানে বসে রমেশ ওই ইহুদি জিনকে দিয়ে কাজ করাতে থাকে। আস্তে আস্তে এলাকায় তান্ত্রিক হিসেবে রমেশের নাম ছড়িয়ে পড়ে। দূর দূরান্ত থেকে মানুষ আসতে থাকে, সবার কাজও করে দেয় রমেশ। এর জন্য সে মোটা টাকা নিত। রমেশ ওই ইহুদি জিনটিকে ওই বল্লার বাগানের ঠিক মাঝখানে একটা মাটির উঁচু ঢিবি করে সেখানে তন্ত্র মন্ত্র দিয়ে বেঁধে রাখে এবং বাগানের চারপাশে কিছু এলাকা নিয়ে কিছু মাটির গুঁড়ি ছিটিয়ে দেয়, যাতে জিনের প্রভাব ওই মাটির গণ্ডির মধ্যে আবদ্ধ থাকবে। ওই গণ্ডির বাইরে জিনের যেতে হলে রমেশের অনুমতি লাগবে। রমেশের অনুমতি ছাড়া সে কোথাও যেতে পারবে না। ওই মাটির গণ্ডির ভেতরে রমেশের বাড়িও ছিল। রমেশ তার সর্বোচ্চ দীক্ষা দিয়ে বল্লার বাগানের মাঝখানে মাটির নিচে ওই জিনটিকে আটকিয়ে রাখে। একদিন রমেশ ঘুমের ঘোরে স্বপ্নে দেখে ওই সাধু তাকে বলছে, রমেশ তুই এইভাবে বেইমানি করলি, আমার পুত্র তুল্য ওই জিনটিকে তুই ছেড়ে দে, নাহলে কিন্তু তোর সামনে ঘোর বিপদ আছে। রমেশের ঘুম ভাঙে। রমেশ তাকে গায়েই লাগায় না। পরের অমাবস্যায় বল্লার বাগানে কোনো একটা কাজের জন্য রমেশ যায়। জিনটিকে দিয়ে কোনো একটা কাজ করাতে চাচ্ছিল, কিন্তু জিনটি কোনোভাবে কাজ করতে চাচ্ছিল না। জিনটি বারবার বলছে, আমাকে ছেড়ে দে, অনেক কাজ তো করাইলি, আমি সাধুর কাছে ফেরত যাব, আমার এখানে ভাল লাগে না। একটা পর্যায়ে বাগবিতণ্ডায় রমেশ মন্ত্র পড়তে শুরু করে জিনকে সাহায্য করার জন্য, কিন্তু মন্ত্র পড়তে গিয়ে রমেশ হঠাৎ করে ভুল করে ফেলে, আর এই সুযোগে ওই জিনটি রমেশের উপর চড়াও হয়। জিনটি এক টানে রমেশের মাথাটি তার শরীর থেকে আলাদা করে এবং আলাদা করে পাশে থাকা একটা আম গাছে ঝুলিয়ে রাখে। গ্রামবাসী কিন্তু রমেশের এই কাজের কথা জানতো না। এই যে জিন বা এই টাইপের এরকম ভয়ানক একটা জিন তার আছে, এটা কিন্তু জানতো না। গ্রামবাসী রমেশকে খুঁজে পায় না। পরের দিন তার কাছে আসছে কাজের জন্য। খুঁজতে খুঁজতে তারা বাগানে গিয়ে তার শরীর এবং মাথা আলাদা ঝুলন্ত অবস্থায় পায়। তখন তারা সেটাকে নামিয়ে সৎকার করে। এভাবে বেঈমানের শাস্তি রমেশ পায়। কিন্তু সমস্যা হলো, জিনটি ওখানে বন্দী রয়ে যায়। বাগানের বাইরে রমেশের গন্ডি দেওয়ার জায়গার বাইরে জিনটি যেতে পারে না। ময়নার বাপ চাচারা এই কাহিনী তো জানার কথা না, কারণ এটা কিন্তু 120 বা 130 বছর আগের কথা। ময়নারা সেই রমেশের বাড়ির ভিটার কাছাকাছি বাড়ি করায় এই জিনটি এই কাজটি করতে পেরেছে, কারণ জিনটি যে গন্ডির মধ্যে আবদ্ধ আছে, কারণ আজ থেকে 120-30 বছর আগে তো বাগানটা আরো বড় ছিল, তারপর ছোট হয়ে গেছে, কিন্তু ওখানে যে গন্ডি দেওয়া হয়েছে সেই গন্ডিটা তো আর ছোট হয়নি। ওই গন্ডির মধ্যে সে আটকা পড়ে। ওইখানে কোনো মানুষের উপস্থিতি সে পছন্দ করতো না। এখন যদি ওই জিনটিকে ওখান থেকে মুক্ত করে দেওয়া যায়, তাহলে সমস্যার সমাধান হবে। ওই জিনটি এখানে আর আসবে না, কারণ সে তার সাধুর কাছে ফিরে যাওয়ার জন্য মরিয়া। যদি সাধু, যদিও এখন নাই, মারা গেছে, কিন্তু সাধুর কোনো উত্তরসূরি যদি থাকে, তাও ওই ইহুদি জিনটি তার কৃতজ্ঞতার কারণে তার উত্তরসূরি যদি এখনো কোনো কাজ করে থাকে বা তন্ত্রমন্ত্র সাধনা করে থাকে, তাহলে তার শিষ্য হয়ে থাকবে। এটাই ছিল জিনের ইচ্ছা। এটাই ওই হুজুর তার প্রভাবশালী যে জিন ছাত্র এবং তার সেই জিন ছাত্রের আবার শিষ্যদের মাধ্যম দিয়ে এই তত্ত্ব নিয়েছেন। তখন হুজুর আরো বলেন যে আপনাদের বাড়ির ছোট ছেলেটা ওই জিনটিকে দেখে ফেলে, তখন ওই জিনটি তার জিহবা দিয়ে আপনাদের ছেলের গলা পেঁচিয়ে ধরে এবং জবান বন্ধ করে দেয়। এই কারণে সে কথা বলতে পারছে না। এখন যত তাড়াতাড়ি সম্ভব ওই জিনটিকে মুক্ত করলে এই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। তখন হুজুর বলে, আপনারা চলে যান, আমি আগামী শুক্রবার আপনাদের এলাকায় আসব, আপনারা এই কয়েকদিন সাবধানে থাকবেন, সন্ধ্যার পরে পারতপক্ষে বাড়ি থেকে বের হবে না। তো হুজুরের কথা তারা মেনে নেন। পরের শুক্রবার হুজুর আসেন এবং হুজুর বলেন যে আমি একা রাত্রে ওই বাগানে যাব, খবরদার কেউ বাড়ি থেকে বের হবেন না, কাজ হয়ে গেলে আমি নিজেই আসবো, আপনাদেরকে ডাকবো। গভীর রাত্রে হুজুর ময়না ভাবিদের বাড়িতে এসে সবাইকে ডাকেন। সবাই তখন বের হয়ে আসে। হুজুর বলে, আমাকে পানি দেন। পানি খেয়ে হুজুর বলে, আলহামদুলিল্লাহ, কাজ হয়ে গেছে, জিনটি এখন মুক্ত। সে তার সাধুর পরিবারের কাছে চলে গেছে এবং কথা দিয়ে গেছে সে আর কখনো এখানে আসবে না। তখন সবাই হুজুরকে বলে যে বাগানে কি হলো একটু বলবেন। তখন হুজুর বলেন যে উনি যখন বাগানে যান তখন বাঘের মতো গর্জন দিচ্ছিল সেই জিন, ঝড় বাতাসে সব লন্ডভন্ড করে ফেলবে, সবকিছু এমন অবস্থা সৃষ্টি করে সেই জিনটি। তো হুজুর দোয়া পরে মাটিতে ফু দিলে সবকিছু ঠান্ডা। তখন ওই জিনটি বলে, এই হুজুর, তুই কেন এসেছিস সেখানে? তোর কি মরার ভয় নাই?
তখন হুজুর বুদ্ধি করে বলে যে আমি তো তোর কোনো ক্ষতি করতে আসিনি, আমি তো তোকে খালাস করতে এসেছি, তোকে মুক্তি দিতে এসেছি, তোকে তোর সাধুর কাছে পাঠিয়ে দেবো আজই, যাবি না? তখন জিনটি বলে যে তুই কি জানিস এই রমেশ নামের লোকটা আমাকে দিয়ে কি সব করিয়েছে, কিভাবে সাধুর কাছ থেকে আমার আলাদা করেছে? এতদিন কি সাধু জীবিত আছে? সাধু তো মারা গেছে, তাকে তো শেষ দেখাটা আমি দেখতে পারলাম না। তো আসলে জিনটি খুব আফসোসের সাথে বলছিল। এখন হুজুর বলে আচ্ছা ওই মানুষগুলোকে তুই কেন মারলি? এরা তো নিরপরাধ ছিল। তখন জিনটি বলে যে আমি এত বছর এই গণ্ডিতে আটকে আছি, আমার এই গণ্ডিতে কেউ থাকুক সেটা আমি পছন্দ করি না, এই জন্যই আমি ওদেরকে শেষ করেছি। আমি এখানে আসতে চাইনি, আমাকে জোর করে বন্দি করে রেখেছে, আমাকে ছেড়ে দে, কথা দিলাম আমি আর কখনো এখানে আসবো না, আর এখানকার কারো কোনো ক্ষতি করব না। তখন হুজুর রুকিয়া করার মাধ্যমে জিনটিকে ওখান থেকে মুক্ত করে দেন। তখন হুজুর বলে আমি তো তোকে মুক্ত করে দিলাম, এখন ওই ছেলেটার জবান খুলে দে। তখন জিনটি বলে যে তুই মুক্ত করার সাথে সাথে আমি এই কাজটি করে দিয়েছি, কারণ তুই মুক্ত করে দিয়েছিস, আমি বলেছি যে আমি আর কারো কোনো ক্ষতি করব না, এখান থেকে আমি চলে যাওয়ার পরে কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না ওই ছেলেটির জবান খুলে দেয়া, এই জন্য আমি সাথে সাথে এটা করে দিয়েছি, ও কথা বলতে পারবে। তো জিনটি ওখান থেকে চলে যায়। হুজুর বলেন যে হুজুরকে ঘিরে প্রায় কয়েকশো জিন ছিল অস্ত্র শস্ত্র নিয়ে, কারণ ওই জিনের ইহুদি জিনের বিশ্বাস নেই যে কোনো সময় মানে আক্রমণ করতে পারে তাকে, কারণ সে সাধু ছাড়া অন্য কাউকে কোনো মানুষকে সে সহ্য করতে পারে না। আর যেহেতু রমেশ এরকম একটা কাজ করেছে এই কারণে মানুষের প্রতি তার খুব ক্ষোভ, আর যেহেতু তার ওই গণ্ডির মধ্যে হুজুর ঢুকে গেছে এই কারণেও তার একটা ক্ষোভ থাকতে পারে, এই জন্য ওই জিনটিকে হুজুর বিশ্বাস করেন নাই। সশস্ত্র কয়েকশো জিন তার পাহারায় ছিল, তো এই কারণে হয়তোবা জিনটি কোনো ক্ষতি করতে পারে নাই বা ইচ্ছা করেও করে নাই। আর মূলত ওই হুজুর বলেন যে ওই জিনটি আসলে কারো ক্ষতি করার উদ্দেশ্য না থাকলেও রাগের বশে এবং সে বন্দী ছিল এই জন্য সে এসব করেছে, এখন থেকে আর এখানে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। তখন ময়না ভাবির ওই ভাইকে আনা হয়, দেখে সে দিব্যি কথা বলছে এবং সে বলে সেদিন কি হয়েছিল। গত 7 জন যা দেখেছিল সেও একই জিনিস দেখে ভয় পেয়েছে। বর্তমানে সেই ভয় পাওয়া ছেলেটি মানে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত আছেন এবং ভালো আছেন বলে মাশফিক ভাই জানিয়েছেন। হুজুরকে বেশ উপঢৌকন দেওয়ার চেষ্টা করেন গ্রামবাসী, কিন্তু হুজুর কোনো হাদিয়া নেননি, কোনো অর্থ নেননি এই কাজের জন্য। এভাবেই সমাপ্ত হয় একটা পরিবারের সাথে ঘটে যাওয়া সত্যিকার এবং করুণ নির্মম ভয়ানক কাহিনী।